বাংলাদেশে কি আসলে কি স্টুডেন্টরা কি জব সিকিউর করতে পারছে না কি দেশের বাইরে যাচ্ছে, নাকি আসলে এডুকেশন সিস্টেমটাই হয়তো বা বাংলাদেশে আমরা অনেক বেশি ব্যাকডেটেড হয়ে যাচ্ছে দেখে তারা অ্যাডভান্স এডুকেশন নেওয়ার জন্য দেশে বাইরে যাচ্ছে? বাংলাদেশে যারা কর্পোরেটে টপ পজিশনে আছে সবারই কিন্তু ফরেন ডিগ্রি রয়েছে। বাইরে থেকে স্পেশালিস্ট হয়ে আছে। বাংলাদেশের যে ইউনিভার্সিটি আছে তারা যে খারাপ তা না। আমি বলবো বাংলাদেশের এডুকেশন সিস্টেমে জেনারেল স্টুডেন্টদের জন্য অত অপরচুনিটি নেই। দুইটা বাচ্চাকে মনে হয় জিজ্ঞেস করতেছিল যে তোমরা কী হবো, তারা বলছে ইউটিউবার হবো। স্টুডেন্টদের জন্য ওরা যে অপরচুনিটিটা ক্রিয়েট করে সেই অপরচুনিটিটা আসলে বাংলাদেশে ওইভাবে ক্রিয়েট হয় না। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দে আর ওয়েলকামিং, দে প্রমোট দেয়ার এডুকেশন সিস্টেম। ইভেন আই এম নট শিওর ইউকেও খুব সম্ভবত ওইভাবে প্রমোট করে না যেটা অস্ট্রেলিয়া প্রমোট করে। 100% স্কলারশিপ বা 50% স্কলারশিপ, এটা হচ্ছে যে এমন একটা স্কলারশিপ এর জন্য আলাদাভাবে অ্যাপ্লিকেশন করতে হয় এবং কেন আমি স্কলারশিপটা ডিজার্ভ করি সো এইটাও কিন্তু তাকে এক্সপ্রেস করতে হয়। কোন কোন টেকনিক্যাল নলেজ যদি একটা স্টুডেন্ট নিয়ে যায় বাংলাদেশ থেকে, দেন তার ওইখানে যাওয়ার পরে তার জব সিকিউর করাটা একটু সহজ হতে পারে? এখানে দুইটা জব আছে, একটা হচ্ছে গিয়ে স্টুডেন্ট পড়া অবস্থায় পার্ট টাইম জব, নাকি হচ্ছে গিয়ে আফটার গ্র্যাজুয়েশন সে পার্ট টাইম জব হতে পারে। পার্ট টাইমের জন্য কিন্তু আমার একদম যে খুব বেশি এক্সপিরিয়েন্স হইতে হবে, স্কিলড হইতে হবে তা কিন্তু না। যে আমি এই শেষ করছি, আমি এটা করতে যাচ্ছি, কেন করতে যাচ্ছি এবং আমার এই ক্যাপাসিটি আছে এই কারণে করতে যাচ্ছি। ব্যাপারটা কিন্তু এই পার্ট টাইম জবের হচ্ছে গিয়ে মেন ব্যারিয়ার আমি যা বলবো সেটা হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ। আসসালামু আলাইকুম, আমি বর্ষণ। ওয়েলকাম টু মাই পডকাস্ট। আজকে আমাদের পডকাস্টে একটা স্পেশাল গেস্ট আছে। আসলে স্পেশাল গেস্ট মানে অনেক বেশি স্পেশাল বিকজ অফ আমার ক্যারিয়ারে ভাইয়ার ভূমিকা আসলে অনেক বেশি। আমাদের ট্রিপলয়ের শুরু থেকে এখন পর্যন্ত আমরা অস্ট্রেলিয়ার প্রসেসিং যতটুকু শিখতে পেরেছি পুরোটাই ছিল ভাইয়ার অবদান। সো পরিচয় করে দিচ্ছি ফয়সাল ভাইয়ের সাথে। ফয়সাল ভাই, ওয়েলকাম টু মাই পডকাস্ট। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি আমার মতো করে ভাই আপনার পরিচয়টা দিলাম, মনে হয় খুব বেশি দিতে পারিনি। আপনি আপনার মতো করে ভাই আমার অডিয়েন্সের উদ্দেশ্যে যদি আপনার পরিচয়টা দিতেন ভাই প্লিজ। ওকে, আমি ফয়সাল খান। আমি অ্যাট দিস মোমেন্ট আমি কান্ট্রি ম্যানেজার গ্লোবাল স্টাডি পার্টনার্স। এটা গ্লোবাল স্টাডি পার্টনার্স অ্যাকচুয়ালি একটা টেক প্ল্যাটফর্ম। আমরা অ্যাকচুয়ালি বলা যায় যে এনাবেলার টু সাপোর্ট আওয়ার এজেন্ট টু রিক্রুট স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ। সো এই ইন্ডাস্ট্রিতে আমার অলরেডি 16 বছর হয়ে গেছে। ইউজুয়ালি আমার মোস্ট অফ দ্য প্রসেসিং যেটা আমি করছি বা আমাদের স্টুডেন্ট যত রিক্রুট হয়েছে তার মোস্ট অ্যাবাউট 70 to 80% অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়াতেই করছি। সো দ্যাটস ইট অ্যাকচুয়ালি আমি এখন পর্যন্ত। আচ্ছা, আমি আমার গেস্ট বা আমার অডিয়েন্সের উদ্দেশ্যে আসলে যদি বলি, আসলে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে যারা আসলে রাইট নাও যত এজেন্সি রয়েছে এবারে ম্যাক্সিমাম এজেন্সির মেন্টর হিসেবে কিন্তু ফয়সাল ভাই রয়েছে, যারা আসলে অস্ট্রেলিয়ানে মেনলি কাজ করে। সো আসলে আমার অনেক কোশ্চেন, ইনফ্যাক্ট আসলে আমি আমার কোশ্চেনগুলো আসলে রিপ্রেজেন্ট করতেছি আসলে আমাদের যত স্টুডেন্ট রয়েছে বা যত গার্জিয়ান রয়েছে। আসলে স্টাডি ইন অস্ট্রেলিয়ার ব্যাপারে অনেকের অনেক কোয়ারিজ থাকে। সো এত কোয়ারি আসলে আমার পক্ষেও তাদেরকে সাপোর্ট দেওয়াটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় বিকজ অফ আপনারা জানেন যে আসলে একটা ইমিগ্রেশন প্রসেসে অনেক সময় অনেক চেঞ্জেস রয়েছে বা আসে। সেই চেঞ্জেসগুলি কিন্তু ভাইয়া সব আপডেটগুলি নিয়ে আজকে কথা বলবো এবং মন খুলে কথা বলবো ভাইয়া। পুরো প্রোগ্রামটা কিন্তু ভাইয়া আনসেন্সর্ড হবে ভাইয়া। মন খুলে আসলে আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে আসলে কেন দেশে বাইরে পড়তে যাবে বা অস্ট্রেলিয়া, স্টাডি ইন অস্ট্রেলিয়া, দেন অপরচুনিটিস, এই ব্যাপার আমরা মন খুলে কথা বলবো। আমরা এখন কোশ্চেনে যাচ্ছি। তো যদি আমি ফার্স্ট কোশ্চেন যদি এইভাবে আমি শুরু করি যে আসলে বাংলাদেশের স্টুডেন্ট আসলে দেশের বাইরে কেন যাচ্ছে ভাই, মেইন মোটিভটা কি তাদের? এইটা যদি আমি ওয়ান সিঙ্গেল সেন্টেন্সে বলি, টু আপডেট দেয়ার ভার্সন। ওকে, ভার্সনটা এরকম যেমন আমি এখানে পড়াশোনা করলে আমি আমার নিজস্ব পরিবেশে থাকি, আমার নিজস্ব ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করি, আমার নিজস্ব পরিবেশে থাকি। যখন আমি বাইরে যাচ্ছি দ্যাট মিনস আমি কিন্তু আমার ভার্সনটাকে আপডেট করতেছি, তাই। সো ব্যাপারটা এরকম যে আমি যখন একটা বাইরে যাচ্ছি কমপ্লিটলি একটা নতুন কালচারের মধ্যে যাচ্ছি, ওখানে সারা পৃথিবী থেকে অনেক স্টুডেন্ট আসে, একটা মাল্টিকালচারাল এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তারপরে হচ্ছে যে তাদের এডুকেশন সিস্টেমের সাথে তাদের যে ইন্ডাস্ট্রি আছে, তারপর যে তাদের যে আদার্স ফ্যাসিলিটিগুলো আছে এগুলার যে এই ফ্যাসিলিটিগুলো নেওয়া যায়। সো আমি বলবো যে স্টুডেন্ট বাইরে যাচ্ছে তার কারণ হচ্ছে যে তার যে ভার্সনটা আছে সেটা আপডেট করার জন্য। বাট এর মধ্যে কি অনেকেরই কোশ্চেন থাকে এরকম যে আমি দেশের বাইরে যাচ্ছি বা অনেক সময় বোঝা যাবে আসলে ভাই আমি যাওয়ার জন্য যাবো ভাই, একটা সাবজেক্ট হলেই হয়। আসলে আলটিমেটলি আমার টার্গেট হলো গিয়েছে ওইখানে গিয়ে আর্ন করবো বা আমি ওইখানে গিয়ে সেটেল হবো ভাই। এইটা কি আসলে ভাই পসিবল স্টুডেন্ট ভিসাতে গিয়ে? আসলে না, এটা আসলে পসিবল না। একটা স্টুডেন্ট যদি কেউ যে বা আমি যদি ইন জেনারেল করে দিই, একজন বাইরে যেতে চাচ্ছে তো মানে ওখানে
সেটেল হওয়ার জন্য বা এরকম যদি কিছু হয়, সেটা যে একটু স্টুডেন্ট ভিসাতেই হতে হবে তা না, দ্যার ইজ অফ আদার অপশন, স্কিল হতে পারে, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট হতে পারে, দ্যার ইজ আদার অপশন। কিন্তু যখন একটা ব্যাপারটা আসবে স্টুডেন্ট ওভারসিজ স্টাডি আসবে, এটার মেইন ফোকাসটা হওয়া উচিত আসলে স্টাডি। ওকে, সো একটা স্টুডেন্ট যখন ওখানে পড়বে, ওখানকার ডিগ্রি অ্যাচিভ করবে, ডিগ্রি অ্যাচিভ করার পর তার কিন্তু ওখানে অপশনস থাকে যে তুমি যদি ফার্দার স্টে করতে চাও এই অপশনগুলো তুমি ইউজ করতে পারো। কিন্তু একটা স্টুডেন্টের স্টাডি পাথওয়ে দিয়ে যাবে, ওখানে গিয়ে ওখানে ইনকাম করবে, আমি বলবো যে এটা কোনোভাবেই সাকসেস হওয়ার গ্রহণযোগ্য তো অবশ্যই না, এবং সাকসেস হওয়ার চান্সেস খুবই লো। আমরা বাংলাদেশের যারা এজেন্ট রয়েছে, যারা আসলে স্টুডেন্টকে হেল্প করি আসলে দেশের বাইরে যাওয়ার জন্য, এটা কিভাবে ওয়ান কেন কি ব্রেন ড্রেন হচ্ছে যে বাংলাদেশের মেয়েটাকে আমরা কি দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছি? আপনার কি মনে হয়? আমি বলবো না ব্রেন ড্রেনের ব্যাপারটা আসছে না। দেখেন, ব্রেন ড্রেনটা কখন হইতো, যখন হচ্ছে আমাদের সব স্টুডেন্ট চলে যাচ্ছে, এটা তো আর হচ্ছে না। ওকে, হ্যাঁ, আমাদের একটা পোর্শন অফ স্টুডেন্ট যাচ্ছে, তার কিন্তু সুনির্দিষ্ট কিছু রিজন আছে। তার মধ্যে একটা হচ্ছে একটা স্টুডেন্টের যে হায়ার এডুকেশন এনশিওর কিন্তু আমরা করতে পারতেছি না, বিকজ হচ্ছে যে আমাদের যে ফ্যাসিলিটি আছে তার থেকে আমাদের স্টুডেন্ট যারা 12 বেড শেষ করছে বা স্পেশালি 12 বেড যারা শেষ করে, তারপরে যে আমরা যে প্রত্যেকটি স্টুডেন্টকে হায়ার এডুকেশনের গ্যারান্টি দিতে পারছি তা তো না। সো এইখানে আসলে ডিমান্ডের কারণে আমি বলবো যে এই ব্যাপারটা হতেছে, ইট ইজ নট এ ব্রেন ডেড। আরেকটা জিনিস হচ্ছে যে স্টুডেন্ট যেটা হচ্ছে যে এখন ব্যাপার কিন্তু টোটালি গ্লোবাল। ওকে, সো এইখানে গ্লোবাল ব্যাপারে যখন আসবে, কারণ ইন্টারনেট ইজ ভেরি অ্যাক্সেসেবল সবার কাছে, সে দেখতেছে একটা দেশে এটা হচ্ছে এবং সে সেই অপরচুনিটিটা নিতেই পারে। সো এখানে ব্রেন ড্রেনের ব্যাপারটা কেন আসতেছে? হ্যাঁ, সেক্ষেত্রে ব্রেন ড্রেন যেটা আমরা বললাম ভাইয়া, বা যদি আপনি যদি বলেন যেটা ব্রেন ড্রেন না, তাহলে আসলে আমরা কি অনেক সময় এটা অনেকেই যখন স্টুডেন্ট যারা দেশে বেড়ে যায়, অনেকে ব্যাড রিভিউ দেয় যে আসলে বাংলাদেশ থেকে এই বস্তাপত্র স্টুডেন্ট দেশের বাইরে এসে বা ইউকেতে এসে আসলে আলটিমেটলি ইউকের পরিবেশ বা অস্ট্রেলিয়ার পরিবেশ তারা নষ্ট করতেছে। এতে কি হচ্ছে ভাই? আসলে কি একসাথে কি বলা যায় যে আমরা আসলে বাংলাদেশ থেকে এডুকেটেড লেবার পাঠাচ্ছি দেশের বাইরে বা এক্সপোর্ট করছি এডুকেটেড লেবার? এইটার পার্সপেক্টিভটা ডিফারেন্ট, ঠিক আছে? এইটার সাথে আসলে হায়ার স্টাডির কোনো সম্পর্ক নাই। এখন আমাকে বুঝতে হবে অ্যাজ এ এজেন্ট যে আমি আসলে কি করতেছি। ওকে, সো এই জায়গাটাতে ইফ ইট ইজ অনলি ফোকাস অন ফাইন্যান্স রেভিনিউ, ইন দ্যাট কেস এটা হওয়ার সম্ভাবনা থাকে। সো এইখানে যে এথিক্যাল ব্যাপারটা আছে যে আমি একটা স্টুডেন্টকে পাঠাচ্ছি, একটা স্টুডেন্ট ওখানে যাবে একটা রাইট প্লেসে, একটা রাইট প্রোগ্রামে, দেন এটা তার আফটার দ্য গ্র্যাজুয়েশন সেটা ওর কাজে লাগবে। সো আমি এখন যদি এটা কিছুই না চিন্তা করি, অনলি যদি চিন্তা করি যে না আমার রেভিনিউ দরকার, আমি যেভাবেও একটা স্টুডেন্টকে পাঠাবো। সে ফর এক্সাম্পল ইউকের ব্যাপারটা নিয়ে আমরা যদি আসি, আমরা দেখছি একটা সময় ইভেন এটা একটা জোকসে পার্ট হয়ে গেছিলো যে সব স্টুডেন্ট ইন্টারন্যাশনাল বিজনেসে যাচ্ছে, এমএসসি ম্যানেজমেন্টে যাচ্ছে বা প্রজেক্ট ম্যানেজমেন্টে যাচ্ছে। হ্যাঁ, সে এটা ব্যাকগ্রাউন্ড কী বা কী এটা কিন্তু কোনো ফ্যাক্ট হচ্ছে না। ফ্যাক্টটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল বিজনেস বা প্রজেক্ট ম্যানেজমেন্ট বা বিজনেস ম্যানেজমেন্ট হোয়াট এভার, এটার হচ্ছে এন্ট্রি রিকোয়ারমেন্ট ইজি। সো ইজি হওয়ার কারণে আমি অ্যাডভান্টেজটা নিচ্ছি, কিন্তু এটা তো হওয়া উচিত না। কারণ একটা স্টুডেন্টের বিজনেস ম্যানেজমেন্ট আসলে আদৌ দরকার কিনা সেটাও তো একটা ফ্যাক্ট। সে ধর একটা ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল পারসন, তার বিজনেস ম্যানেজমেন্টটা কিন্তু এখন দরকার নেই। তার দরকার হচ্ছে সে গ্র্যাজুয়েশন শেষ করবে, গ্র্যাজুয়েশন শেষ করার পর সে একটা জবে যাবে, ওখানে তার একটা এক্সপিরিয়েন্স হবে, একটা লম্বা সময়ের পর সে যখন একটা ম্যানেজারিয়াল পজিশনে যাবে, যখন তাকে কোর ডিসিশন নিতে হবে বা একটা টিমকে লিড দিতে হবে, তখন কি কিন্তু আমার ম্যানেজমেন্ট লাগতেছে। সো ইন দ্য মিন টাইম তার এক্সপিরিয়েন্সে কিন্তু সে প্র্যাকটিক্যালি ম্যানেজমেন্টটা শিখবে, তারপরে সে একটা ডিগ্রির জন্য যেতে পারে। কিন্তু আমি যদি এখনই একটা স্টুডেন্ট ফ্রেশ গ্র্যাজুয়েটকে আমি বিজনেস ম্যানেজমেন্টে দিয়ে দিলাম মাস্টার্সে, তা আমার তো সেটার দরকার নেই। তার হয়তো বা তার টেকনিক্যাল কোর্সে আরও ডেভেলপ করতে যাওয়ার, বা সে একজন বাংলাদেশ থেকে কম্পিউটার সায়েন্স করছে, সে এখন আইটিতে একটা স্পেশালাইজেড কোর্সে গেলে তো সেটা হচ্ছে গিয়ে মোর রাইট চয়েস, তাই না? সো আমার কথা হচ্ছে যে কিছু এজেন্ট অবশ্যই আছে যারা রেভিনিউ চিন্তা করে, ওইখান থেকে এই জিনিসটা হয়। বাট আমাদের এটা মনে রাখতে হবে যে অ্যাজ এ কান্ট্রি অ্যাকচুয়ালি প্রত্যেকটা দেশ, সে আমি ইউকে বা অস্ট্রেলিয়া বলি, তাদের কিন্তু একটা নির্দিষ্ট ইয়ে থাকে যে আমি এই জোন থেকে আমাদের স্টুডেন্ট আছে এত। সামাও দেখা যায় যে কোনো সময় হয়তো কোনো একটা ব্ল্যাক হোল থাকে, ওইটার কারণে হচ্ছে গিয়ে একটা স্টুডেন্টের নাম্বারটা হয়তো বেড়ে গেল। যেমন 2022-এ আমাদের এখান থেকে প্রায় অ্যারাউন্ড 17,000 স্টুডেন্ট ইউকে গেছে, বাট দ্যাট ইজ নট দ্য কারেক্ট নাম্বার। এটা একটা বাবল ছিল, রাইট? 17,000 স্টুডেন্ট ইউকে ডিগ্রি নেওয়ার জন্য যে গিয়েছে, এটা আসলে অ্যাকচুয়াল নাম্বারটা হওয়া উচিত ছিল না। দ্য রিয়েলিস্টিক নাম্বার আরও কম হওয়ার কথা ছিল,
সো এইখানে ব্যাপারটা হয়েছে তারা অপরচুনিটি দিছে, এখান থেকে আমরা বাবল সৃষ্টি করছি। তো দেখা গেছে যে জেনুইন স্টুডেন্ট রাইট যেটা হচ্ছে গিয়ে রাইট ইনস্টিটিউটে রাইট কোর্সে কিন্তু আমরা পাঠাই না। তখন হচ্ছে যে রেভিনিউর জন্য হোক আর যেই কারণেই হোক, যেটা হচ্ছে যে স্টুডেন্টকে আমরা যে কোনোভাবে হোক তাকে, ইন দ্যাট কেস ইট ইজ টু এডুকেটেড এডুকেটেড লেবার। লেভেল। আচ্ছা ভাই, এখন স্টুডেন্ট আসলে ভাই দেশের বাইরে যেতে চাচ্ছে, এইটার কি আসলে মানে আমরা কি বাংলাদেশ থেকে কি সেই এডুকেশনটাকে আমরা তাদেরকে প্রোভাইড করতে পারছি না, নাকি তাদের ক্যারিয়ার সিকিউর না, বা দেশের বাইরে পড়াশোনার সাথে আসলে বাংলাদেশে পড়াশোনার আসলে পার্থক্যটা কোথায়? যেহেতু আসলে আমি বাংলাদেশ থেকে পড়াশোনা করেছি ভাই, আমি যতটুকু জানি আপনি বাংলাদেশ থেকে পড়াশোনা করেছেন, আর আমরা ভাই প্রফেশনালি হয়তো আমরা এই দেশের বাইরে যারা স্টুডেন্ট যাচ্ছে তাদেরকে আমরা হেল্প করার জন্য হয়তো এটা আমাদের প্রফেশন, বাট আলটিমেটলি কি আসলে আমাদের বাংলাদেশে কি আসলে কি স্টুডেন্টরা কি জব সিকিউর করতে পারছে না কি দেশের বাইরে যাচ্ছে, নাকি আসলে এডুকেশন সিস্টেমটাই হয়তো বা বাংলাদেশে আমরা অনেক বেশি ব্যাকডেটেড হয়ে যাচ্ছে দেখে তারা অ্যাডভান্স এডুকেশন নেওয়ার জন্য দেশে বাইরে যাচ্ছে? ফার্স্ট অফ অল আমি বলবো যে বাংলাদেশের যে ইউনিভার্সিটি আছে তারা যে খারাপ তা না, ওকে। কারণ আমাদের বাংলাদেশ থেকে যারা লোকাল গ্র্যাজুয়েট আছে বা ব্যাচেলার করছে বা মাস্টার্স করছে, তারাও অনেকে অনেক ভালো ভালো জায়গায় আছে, অবশ্যই, ওকে, এবং তারা লিডিং পজিশনে আছে এবং অনেকের মেন্টর তারা। সো আমি কখনোই বলবো না যে বাংলাদেশের এডুকেশন সিস্টেম খারাপ, বাট এইখানে কিছু ফ্যাক্ট আছে। যারা ভালো করতেছে তারা অবভিয়াসলি ভালো, কিন্তু আমি বলবো বাংলাদেশের এডুকেশন সিস্টেমে জেনারেল স্টুডেন্টদের জন্য অত অপরচুনিটি নেই। সো বাইরে বেশ কিছু ইউনিভার্সিটি, স্পেশালি অস্ট্রেলিয়া বেশ কিছু ইউনিভার্সিটিতে আমি বলবো যে অ্যারাউন্ড 16 to 17 ইউনিভার্সিটি আমি নিজে ভিজিট করছি, ওদের সিস্টেম দেখছি বা সব কিছু দেখছি, যেই জায়গায় হচ্ছে যে একটা স্টুডেন্টের জন্য ওরা যে অপরচুনিটিটা ক্রিয়েট করে, সেই অপরচুনিটিটা আসলে বাংলাদেশে ওইভাবে ক্রিয়েট হয় না। এটা কেন হয় না আই এম নট শিওর, এবং একটু এফোর্ট দিলে হয়তো বা করাটা সম্ভব ছিল। যেমন কিছু ইউনিভার্সিটি হচ্ছে যে ক্যারিয়ার ফোকাস ইউনিভার্সিটি, কিছু ইউনিভার্সিটি হচ্ছে যে রিসার্চ বেসড ইউনিভার্সিটি। এখন মোস্ট ইম্পর্টেন্টলি অবভিয়াসলি একটা মেজর নাম্বার থাকবে ক্যারিয়ার ফোকাস, কারণ সবাই তো রিসার্চে যাবে না, কারণ এখানে ক্যারিয়ার আসবে হোয়াট এভার ইট, সে বিজনেস করতে চায় বা সে একটা ভালো জব চায়। এই যে ক্যারিয়ার ওরিয়েন্টেড যে আদার্স যে এক্সট্রা কারিকুলাম, এইটা হচ্ছে বাংলাদেশে আমি বলবো যে হাতে গোনা কয়েকটা ইউনিভার্সিটিতে আসলে এই সুবিধাটা আছে, এবং আমি বলবো এই হাতে গোনা এটা সৃষ্টি হয়েছে। তার রিজন হচ্ছে যে আমার ইন্ডাস্ট্রির ডিমান্ডটা ওখানে গেছে, যে ইন্ডাস্ট্রি বলছে আমি নর্থ সাউথ থেকে গ্র্যাজুয়েট নিব, ইন্ডাস্ট্রি বলছে আমি আইবিএ থেকে নিব। সো ওইখানে আসলে যতখানি ক্রিয়েট হয়েছে, আদার্স যে জেনারেল আছে সেখানে কিন্তু কিছুই সৃষ্টি হয় নাই। তার উপর যে আমাদের একটা বড় নাম্বার অফ স্টুডেন্ট ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে, এখন দ্যাট ইজ এ কোশ্চেনেবল। আসলে ন্যাশনাল ইউনিভার্সিটির যে কোর্স কারিকুলাম সব কিছু আছে, এটাকে আদৌ আপডেটেড? যা রিসেন্ট যে ফিলোসফি নিয়ে গিয়ে কাজ করতেছে, হোয়াট এভার, এটা টেকনোলজির দিকে হতে পারে, এটা ইঞ্জিনিয়ারিংয়ের দিকে হতে পারে, ইভেন বিজনেসে হতে পারে। বিজনেসে লটস অফ চেঞ্জ আসছে, বিজনেস করা বললো সব কিছু বলো। আগে আমরা বিজনেস বলতাম, বুঝতাম হচ্ছে যে আমি একটা বিজনেস প্রচেষ্টা করবো, এখানে আমি ইনভেস্ট করবো, এই ইনভেস্টে আমার এত খরচ হয়েছে, এখান থেকে আমার এত প্রফিট হবে। কিন্তু বিজনেস কিন্তু এখন এইটা না, বিজনেসের একটা সামান্য অংশ হচ্ছে এইটা। কিন্তু এখন বিজনেস কিন্তু ডিফারেন্ট লেভেলে চলে গেছে। এই যে ডিফারেন্ট লেভেলে গেছে, নিত্য নতুন যে অ্যাডভান্স ব্যাপারগুলো আসতেছে, হ্যাঁ, এই যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো তো বাংলাদেশে ক্রিয়েট হচ্ছে না, বা এগুলা ওইভাবে হয়তো ক্রিয়েট হচ্ছে, কিন্তু এটা খুবই লিমিটেড অ্যাক্সেস। এই লিমিটেড অ্যাক্সেস দিয়ে তো হবে না। আমরা যদি একটা সার্ভে করি যে একটা স্টুডেন্ট রিসেন্টলি পাস করছে, 4-5টা ইউনিভার্সিটি নেই, ওখান থেকে জিজ্ঞেস করলাম যে তোমাদের আসলে পড়াশোনার পড়াশোনা করে ডিগ্রিটা পাওয়ার সাথে সাথে তুমি আর কি কি শিখে আসছো, কী কী সফট স্কিল তুমি জানো, বা এইটা জানো বা ওইটা জানো, এই জায়গাগুলোতে কিন্তু বড় গ্যাপ আছে। সো ইন দ্যাট কেস দেখা যায় যে অনেক স্টুডেন্ট, অবভিয়াসলি এটা এখন পৃথিবী এখন গ্লোবাল, সবাই গ্লোবালি চিন্তা করে, সে দেখছে যে আমার এই জায়গা থেকে আমি এই জায়গায় বেশি সুবিধাটা পাচ্ছি, সো ওয়াই নট। আচ্ছা হ্যাঁ, এই ক্ষেত্রে আমি যদি বলি ভাই, সেক্ষেত্রে আসলে আপনি যদি মেনলি অস্ট্রেলিয়া নিয়ে ভাই কাজ করে আসছেন এত বছর ধরে, সো আসলে ভাই কেন স্টুডেন্ট অস্ট্রেলিয়ার প্রতি বেশি ফোকাস হবে রেদার দ্যান দ্য অন্য ডেস্টিনেশন? সো ভাই আপনার কি, যেহেতু ভাই 15 ইয়ার্স 16 ইয়ার্সের এক্সপিরিয়েন্স, দেন আসলে অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট কি ফ্রেন্ডলি নাকি অন্যান্য ডেস্টিনেশনের স্টুডেন্ট ফ্রেন্ডলি? প্রত্যেকটা দেশ আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফ্রেন্ডলি, তবে অস্ট্রেলিয়ার ব্যাপারটা একটু ডিফারেন্ট হওয়ার রিজন হচ্ছে যে দিস ইজ দ্য পার্ট অফ দেয়ার ট্রেড। আপনি একটা সেশনে বলেছিলেন যে অস্ট্রেলিয়ার অলমোস্ট জিডিপি 7%-ই আসে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের লেভেল থেকে, হয়তো এটা বাড়ছে বা কমছে, কিছু একটা হয়েছে, বাট এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে দে আর ওয়েলকামিং, দে প্রমোট দেয়ার এডুকেশন সিস্টেম টু দ্য ওয়ার্ল্ড, যে তোমরা এখানে আসো, এই ফ্যাসিলিটিস আমাদের আছে, যেটা অন্যান্য ইউনিভার্সিটি অন্যান্য ডেস্টিনেশনগুলো আসলে ওইভাবে প্রমোট করে না।
ইভেন আই এম নট শিওর ইউকেও খুব সম্ভবত ওইভাবে প্রমোট করে না যেটা অস্ট্রেলিয়া প্রমোট করে। ইন্টারন্যাশনাল ইজ পার্ট অফ দেয়ার ইকোনমি। সো এইটাই হচ্ছে কি মেন কারণ। আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন আপনি আপনার একটা রিসোর্সেস ইউজ করবেন এবং অ্যাট্রাক্ট করবেন বাইরে পৃথিবীকে, তখন দেয়ার শুড বি সামথিং অ্যাট্রাকটিভ, কিছু ফ্যাসিলিটিস থাকতে হবে, যে ফ্যাসিলিটিসগুলো আসলে অস্ট্রেলিয়া ইনশিওর করছে যে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসলে তাকে এইখানে এই সুবিধাগুলো পাবে, তার পার্ট টাইম অপরচুনিটিগুলো এগুলো থাকবে, এটা সো মেনি থিংস আছে। সো এইসব কারণে হচ্ছে যে অস্ট্রেলিয়া বলবো যে আদার্স থেকে একটু বেশি জনপ্রিয়। ওকে, আচ্ছা ভাই, এখন অস্ট্রেলিয়া যখন আমরা কাউন্সিলিং করতে যাই সেক্ষেত্রে আসলে আমরা আগেই ফার্স্টে বলি যে অস্ট্রেলিয়া ইজ এক্সপেন্সিভ ডেস্টিনেশন ফর দ্য হায়ার স্টাডিজ। আসলে কি এটা কি ট্রু যে আসলে অস্ট্রেলিয়া আসলে সবার জন্য কিনা, মানে এটা কি একটা সিলেক্টেড পার্সনদের জন্য, যে মানে যেটাকে বলি আমরা রিচ কিড, আসলে অস্ট্রেলিয়া আলটিমেটলি কি রিচ কিডসদের জন্য নাকি আসলে আমরা রিচ কিড আসলে ব্যাপারটা এরকম না। রিচ কিডের থেকে এডুকেশনের ব্যাপারটাই হচ্ছে ডিফারেন্ট। ওকে, একজন বাবা মা তার সন্তানের বেস্টটা দেওয়ার জন্য স্পেশালি এডুকেশনে সে কিন্তু তার সর্বোচ্চ চেষ্টা করে। যখন আপনি একটা এডুকেশন প্ল্যান করবেন, সো এডুকেশনে এক্সপেন্স থাকতেই পারে এবং এক্সপেন্সের প্ল্যানটা ওইভাবে হতে হবে। হ্যাঁ, এটাও ঠিক যে সব ডেস্টিনেশন আসলে সবার জন্য, এটা মাথায় রাখতে হবে। এখন যদি আমি ওই যে পিওর আমি যদি এডুকেশন নিয়ে চিন্তা করি, আমি অস্ট্রেলিয়াতে পড়তে যাব, ওখানে আমি আমার পড়াশোনা করব, দ্যাট শুড বি একটা ফিনান্সিয়াল প্ল্যান, এবং এই ফিনান্সিয়াল প্ল্যানটার জন্য রিচ কিড হইতে হবে তা কিন্তু না। ওকে, হয়তো তাদের অপরচুনিটি একটু বেশি থাকবে, কিন্তু হ্যাঁ, মিডিল ক্লাস কেন যেতে পারবে না? আমাদের আপনি যদি নাম্বার চিন্তা করেন, নাম্বার চিন্তা করলে তো আমাদের মিডল ক্লাসের স্টুডেন্টরাই বেশি যাচ্ছে বাইরে পড়াশোনা করতে। এর বাইরে আরও একটা ব্যাপার আছে যে দের ইজ লটস অফ স্কলারশিপ এবং ফান্ডিংয়ের ব্যাপার থাকে, ঠিক আছে? সো একটা স্টুডেন্ট সেই অপরচুনিটিগুলো নিতেই পারে, যে অনেক স্টুডেন্ট বাংলাদেশ থেকে কাছে ফুল স্কলারশিপেও যাচ্ছে। তো তার জন্য তো তাকে তো রিচ কিড হইতে হবে না, তাকে স্মার্ট হইতে হবে, তাকে ইন্টেলিজেন্ট হইতে হবে। আচ্ছা ভাই, এখন অস্ট্রেলিয়া যদি কোনো স্টুডেন্ট যদি যায়, আসলে তাদের আসলে ভাই ট্রেন যেমন এখন চেঞ্জ হচ্ছে ট্রেনগুলি, যেমন ভাই একটা সময় ছিল যে সিএসসি পড়বো বা ট্রিপলি পড়বো, বা আমি যেমন একে যদি কেউ বিজনেস স্টুডেন্ট যায় অ্যাকাউন্টিং করবে, বা এখন কোন ধরনের সাবজেক্টগুলি আসলে ভাই ফিউচারিস্টিক সাবজেক্ট, যেমন ভাই শুধুমাত্র অনেকে আসলে যাওয়ার জন্যই বিদেশে যায়, তারা যেমন ভাই এমএসসি ম্যানেজমেন্টে নিয়ে আসলে পড়তে যায়, বাট ভাই এমএসসি ম্যানেজমেন্ট বা এই টাইপের সাবজেক্টগুলিকে ভাই আসলে কি আমাকে কি আফটার গ্র্যাজুয়েশন আমি কি জব পাওয়ার ক্ষেত্রে আমাকে হেল্প করবে নাকি ভাই আমার কোন সাবজেক্টগুলি নিয়ে পড়তে গেলে আমি আসলে আমার পরবর্তী আমার ক্যারিয়ার শেষ করার পর আসলে আমার জবের জন্য আর ঘুরতে হবে না, বা আমার বলবে না যে মানুষ বলবে না যে ভাই ইউকেতে এসো না, বস্তাতে এসো না, এখানে জব ক্রাইসিস। আসলে জব ক্রাইসিস যে জিনিসটা, আর হলে আমি যে সাবজেক্ট নিয়ে পড়তে যাব সেই ব্যাপারে আসলে কোন সাবজেক্ট নিয়ে আসলে পড়তে গেলে বাংলাদেশি স্টুডেন্টরা কোন সাবজেক্ট এটা সবচেয়ে বেস্ট কিন্তু এক স্টুডেন্ট বলতে পারবে। এক্স্যাক্টলি, ঠিক আছে, একটা স্টুডেন্ট বলতে পারবে যে কোন সাবজেক্টে বেস্ট। যেমন আমি একটা উদাহরণ দিই, একটা স্টুডেন্ট ব্যাচেলর অফ বিজনেসে পড়তে পারে, আবার একটা স্টুডেন্ট ব্যাচেলর অফ কমার্সে পড়তে পারে। সো দুইটা ফারাক কি? দুইটার অবশ্যই ফারাক আছে। ফারাকটা হচ্ছে যে একটা স্টুডেন্ট যখন চিন্তা করবে যে আমি আমার গ্র্যাজুয়েশনের পরে এন্টারপ্রেনার হব বা নিজে বিজনেস করব, তার জন্য অবভিয়াসলি ব্যাচেলর অফ বিজনেস পড়া উচিত, কারণ ওই ব্যাচেলর বিজনেসের কোর্স স্ট্রাকচারটা এরকম, তাকে বিজনেস সম্পর্কে আইডিয়া দিবে, কীভাবে তুমি একটা বিজনেস করবা, তোমার ইনভেস্টমেন্টটা কোত্থেকে আসবে, কীভাবে তুমি ইনভেস্টমেন্ট, তারপর তুমি যে ফাইন্যান্সটা করবা, ফাইন্যান্সের সবচেয়ে বেস্ট ফিজিবল ম্যানেজমেন্ট তুমি কীভাবে করবা, যে এই ফাইন্যান্সটা দিয়েই তুমি কি সবচেয়ে বেস্ট আউটপুটটা কীভাবে বের করবা, মার্কেটিংয়ে গিয়ে তুমি মার্কেটিংয়ে তোমার অডিয়েন্স কেমনে তুমি ঠিক করবা, এগুলো হচ্ছে সব ব্যাপারগুলো ব্যাচেলর বিজনেসে। ব্যাচেলর কমার্সে যেটা হচ্ছে গিয়ে আবার মেজর চলে আসে, যেমন অ্যাকাউন্টিং, মার্কেটিং। সো যে স্পেশালিস্ট হতে যায় মার্কেটে, সে আমি এখন একজন অ্যাকাউন্টেন্ট হবো, কদিন পরে আমি সিএ করবো, এফসিএ করবো, তার জন্য হচ্ছে গিয়ে ব্যাচেলর অফ কমার্স করবো। সো স্টুডেন্টকে বুঝতে হবে আমি আসলে কী চাই। ওকে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে যে আমি এটা কমফোর্টেড ফিল করতেছি, কমফোর্ট জোন কি আমার এটা কমফোর্ট জোন, এবং আমি জানি যে আমি কনফিডেন্ট যে আমি এইটা করলে আমি ভালো করতে পারবো। সো ওয়াই নট সেটা, ঠিক আছে। আর একটা সময় ছিল যেই জিনিসটা হচ্ছে যে এইচএসসি শেষ করছি, বাবা আমার একটা ডিমান্ড থাকে, তোমাকে ডাক্তার হইতে হবে, এক্স্যাক্টলি, তোমাকে ইঞ্জিনিয়ার হইতে হবে, যারা বিজনেস নিয়ে পড়াশোনা করছে তোমাকে আইবিএতে ভর্তি হইতে হবে। সেই ডিমান্ডটা কিন্তু এখন আর নাই, এখন বাবা মারা অনেক কিছু বুঝে, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যে ইয়াং জেনারেশন, যে আমাদের বাচ্চারা আছে, ওরা কিন্তু নিজেরাই এখন যে ইন্টারনেট আমি নিজেই ইউজ করা শুরু করছি হয়তো 22-23 বছর বয়সে, কিন্তু আমার ছেলে কিন্তু সেটা 5 বছর বয়সে কিন্তু বুঝতে পারছে যে আমার ইন্টারনেট হচ্ছে এইটা। সো যারা একটু ম্যাচুরিটি হয়েছে, যারা একটু বুঝতে শিখছে, তারা কিন্তু দেখতেছে আমার কোথায় ইয়ে হচ্ছে, অপরচুনিটিটা কোথায় হচ্ছে, আমার কি ভালো লাগতেছে। এখন কিন্তু ভালো লাগাটা ইম্পর্টেন্স হয়ে গেছে,
ঠিক আছে, এই যে আমাকে প্রেশার, ফ্যামিলি প্রেশারে করবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। যেমন ওই দিন দেখতেছিলাম এই এসএসসি রেজাল্ট মনে হয় নিছে, এসএসসি রেজাল্ট দেওয়ার পরে দুইটা বাচ্চাকে মনে হয় জিজ্ঞেস করতেছিল যে তোমরা কী হবো, তারা বলছে ইউটিউবার হবো। সো অনেকে এটা নিয়ে হাসাহাসি করছে। সো হোয়াট ইজ দ্য প্রবলেম? সে যদি এটাকে এনজয় করে যে মনে করে আমি ইউটিউবের উপর ওই নিয়ে যদি পড়াশোনা করে, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর পড়াশোনা করলো বা যেটা করে সে যদি ওখানে সাকসেস হতে পারে, সো প্রবলেমটা কোথায়? প্রবলেম তো নেই, ঠিক আছে। হ্যাঁ, যেটা যেন মিস ইউজ না হয়, যেটা যেন একটা ডিফারেন্ট ধারণা, কোনো ডেফিনেশন না আসে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, সো এইখানে এখনকার দিনে আমরা এমনও পাইছি যে একটা স্টুডেন্ট অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে যায়। আজ থেকে 2-3 বছর আগে, কোভিডের আগে কিন্তু আমাদের এই ডিমান্ডটা ছিল না, কিন্তু এখন এই ডিমান্ডটা আসছে। তো আমি একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করি, তুমি কেন অ্যারোনটিক্যাল পড়তে চাচ্ছ? বলছে ভাই আমি এটা দেখছি, আমার কাছে ভালো লাগছে, আমার মনে হয়েছে এটা পড়লে আমি অনেক কিছু করতে পারবো। হ্যাঁ, তো ডাইভার্সিফিকেশন কিন্তু আসছে, যে আমরা কিন্তু একটার মধ্যে বসে আছি তা কিন্তু না। ওকে, এবং একটার মধ্যে এটাকে আটকে দেওয়াটাও কিন্তু ঠিক হচ্ছে না আমাদের। যখন আমাদের এখন এই ছেলেটা যদি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হয় এবং সামহাও সে যদি ওখানে বাংলাদেশে যে অপরচুনিটি ক্রিয়েট হয়, তাহলে তো আমাদের এখানে একজন আমরা এক্সপার্ট পেলাম, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে এখন সাইবার সিকিউরিটি যে কোর্সটা আছে বাংলাদেশে, এখন মোস্ট অফ দ্য জিনিস কিন্তু ট্রান্সফার হচ্ছে। আমরা কিন্তু একটা ট্রানজিশনে আছি, আমরা একটু ডিজিটালে ট্রানজিশনে যাচ্ছি, তাই না? সো এখন আমাদের বার্থ সার্টিফিকেট বলি, ন্যাশনাল আইডি বলি, তারপর হচ্ছে গিয়ে ল্যান্ডের যে আমরা এখন করতেছি, জমির পরিমাপ বলি, ল্যান্ড ট্যাক্স দেওয়া বলি, ইভেন আমরা এখন যে বিজনেসের জন্য আমাদের বিজনেস লাইসেন্স লাগে সেটাও কিন্তু আমরা অনলাইনে চলে গেছে। সো এই যে অনলাইনে যে আমরা এত সেন্সিটিভ ইনফরমেশন পুট করতেছি, এটার সিকিউরিটির জন্য তো আমাদের কিছু এক্সপার্ট লাগবে, তাই ডেটা সিকিউরিটির জন্য। ডেটা সিকিউরিটি, কিন্তু আগে সাইবার সিকিউরিটি কোথায় ছিল? আমরা এটা কই পাইছি? আগে হয়তো কম্পিউটার সায়েন্সের আন্ডারে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট নিয়ে আমরা পড়াশোনা করছি, ঠিক আছে। কিন্তু এখন কিন্তু স্পেশালিস্ট কোর্স চলে আসছে, সাইবার সিকিউরিটি, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, এই ধরনের কোর্সগুলো চলে আসছে। আর্টিফিশিয়াল। সো এই যে ডাইভার্সিফিকেশন আসছে, এই ডাইভার্সিফিকেশন আসছে কেন? কারণ আমাদের ছেলেরা, বাচ্চারা দেখতেছে যে এই হচ্ছে। এখন অনেক বাচ্চা তো বলে আমি এথিক্যাল হ্যাকারও হবো, এটাও তো বলে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলো আসছে কেন? কারণ হচ্ছে যে জিনিসটা গ্লোবাল হয়ে গেছে। এখন আমাদের বাচ্চারা বাংলাদেশে বসেই বিজনেস শুয়ে দেখতেছে যে হ্যাঁ এই অপশনগুলো আছে, ওয়াই নট? সো ডাইভার্সিফিকেশন আসছে, আগের মতো আসলে নাই। ক্যারিয়ারটা কিন্তু আসলে আগে থেকে কোনো চেঞ্জ হয়ে গিয়েছে। যেমন আমার একটা ফ্রেন্ড আছে রাতুল ওসমান, সে বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ ইউটিউবার, টেক ইউটিউবার। সে আমার সাথে পড়াশোনা করছে, ব্যাচেলার করেছে, মাস্টার্স করছে। এখন সে ব্যাচে ইউটিউবিং করে সে মোটামুটি ভালো বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ টেক ইউটিউবার এবং অনেস্ট টেক ইউটিউবার, এবং তাকে মোটামুটি সবাই এখন চিনে। সে যখন, তার কিন্তু প্যাশন্স ছিল এটা, বাট সে কিন্তু বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করে আসছে। সো ক্যারিয়ারগুলি চেঞ্জ, যেমন বিক্টরকে আপনি বললেন যে ইউটিউবার হবো আমি, মানে পড়াশোনা শেষ করার পরে। দেন আসলে এই জিনিসগুলো যে ক্যারিয়ার চেঞ্জ হয়ে আসছে, সেটার পাশাপাশি কীভাবে আসলে আমার সাবজেক্ট চয়েস যেটা বললেন ভাই আপনি একটু আগে, তো এই ধরনের সাবজেক্টগুলি কি বাংলাদেশে কি স্টার্ট হচ্ছে বা হওয়া উচিত, নাকি আসলে সবাই আমরা আসলে ওই যে ব্রেন বলেন বা আমি চাচ্ছি যে আসলে দেশের বাইরে থেকে পড়াশোনা করে হবে না আমি বলবো না, তবে যেটা হচ্ছে যে আমরা আসলে একটু সময় লাগে আমাদের, ঠিক আছে, সব কিছু রেডি করে আনতে সময় লাগে। এই সময়টা কারণে হয়তো যে, কারণ এখন জীবন তো অনেক ফাস্ট হয়ে গেছে, লাইফ অনেক ফাস্ট হয়ে গেছে। এখন আমি ওই যে মোমেন্টামটা সৃষ্টি হয়েছে, মোমেন্টামের মধ্যেই যদি আমি কাজে না লাগাই, সেটা যদি পরে আসে, ঠিক আছে, ওইটা তো একটু সমস্যার সৃষ্টি করবে। যেমন একটা উদাহরণ দিই, এখন বেশ কিছু ইউনিভার্সিটি এখন হসপিটালিটি ম্যানেজমেন্টে এখন ফোকাস করতেছে। হসপিটালিটি ম্যানেজমেন্টটা বা এই হসপিটালিটি ট্যুরিজম সেক্টরটা কিন্তু আমাদের অনেক বড় একটা সেক্টর হওয়া উচিত ছিল, যেটা হচ্ছে যে এখন গ্রো করতেছে, যেটা আমাদের আরও 10 বছর আগে, এখন যে পজিশনটা চলে আসা করছে, সে কিন্তু আমরা 10 বছর আগেই আমরা এটা করতে পারতাম। কিভাবে করতে পারতাম? যদি আমাদের কারিকুলামে এটা আমরা তখন অ্যাড করতে পারতাম, ঠিক আছে। কারণ আমাদের সাউথ সাইড আমি যদি চিন্তা করি, কক্সবাজার বা আমাদের হিল ট্রেক্স যা আছে, বান্দরবন বলি, খাগড়াছড়ি বলি, বা আদার্স যে পার্টগুলো আছে, ওই পার্টগুলো, বা আমাদের সিলেট, এই পার্টগুলো কিন্তু আমরা ট্যুরিজম অনেক আগে অনেক বেশি স্ট্রং ডেভেলপ করতে পারছি, যেটা কিন্তু হয়েছে গত 6-7 বছরে হচ্ছে গিয়ে ডেভেলপমেন্টটা সোশ্যাল মিডিয়ার কল্যাণে। সো ফ্যাক্টটা হচ্ছে যে এই জায়গাগুলোতে যদি আমরা আগে কাজ করতাম, এখানে আমাদের আগেই এক্সপার্ট ক্রিয়েট হতো, তারা কিন্তু একটা প্ল্যান আসতো, একটা আইডিয়া বের হতো, নতুন একটা বিজনেস বের হতো অনেক আগে থেকে, যেটা হয়তো আমরা এই যে টেস্টটা এখন নিচ্ছি, এই টেস্টটা কিন্তু আরও 10 বছর আগে নিতে পারতাম। ওকে, সো এই যে ফ্যাক্টগুলো আছে, এই ফ্যাক্টগুলো আমি যখন ক্লাস 5-এ পড়তাম, ওই সময় ভাই আমার এক বড় ভাই ছিল,
তাকে দেখতে গিয়েছে যে সে সাইপ্রাসে গিয়েছে হোটেল ম্যানেজমেন্ট পড়ার জন্য। এক্স্যাক্টলি। সো এই হোটেল ম্যানেজমেন্ট বা আপনার এই সাবজেক্টগুলি হয়তো বা সামনে আসে না, আমাদের গার্জিয়ানরা শুধুমাত্র বলে যে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, সাইবার সিকিউরিটি এখন নতুনকার সাবজেক্ট, বাট এই আমাদের গার্জিয়ানদের মন মানসিকতা কিন্তু এখন চেঞ্জ হচ্ছে, এই জন্য কিন্তু আসলে এত টাকা খরচ করে স্টুডেন্টরা কিন্তু দেশের বাইরে যাচ্ছে। হ্যাঁ, একটা ভ্যাম অস্ট্রেলিয়াতে যদি একটা স্টুডেন্ট যদি সে ব্যাচেলার শেষ করে, তার আসলে টোটাল এক্সপেন্সটা কেমন খরচ হয় টোটাল ব্যাচেলারে? ব্যাচেলারে ইট ডিপেন্ডস, এটা ডিপেন্ড করে হচ্ছে কোন ইউনিভার্সিটিটা চয়েস করছে, কী পরিমাণ সে স্কলারশিপ পাইছে তার উপর। সো অ্যারাউন্ড আপনি ধরে রাখতে পারেন 60 to 70 lakhs টিউশন ফিস অ্যান্ড আদার স্টাফস মিলে অ্যাকোমোডেশন মোটামুটি 1 crore টাকার মতো তার ইনভেস্টমেন্ট। সো 1 কোটি টাকা খরচ করে একটা স্টুডেন্ট যখন দেশে বাইরে যাচ্ছে, তখন কি আসলে কি আমরা তাকে যখন বাংলাদেশে ব্যাক করাতে চাবো, আমরা কি আসলে ওই ধরনের সুযোগ সুবিধা দিতে পারছি, নাকি এই কারণে দিতে পারছি না বলেই দেখে স্টুডেন্ট আসলে বাংলাদেশে আর ব্যাক না করে তারা ওই দেশে সেটেলমেন্ট নেওয়ার জন্য প্ল্যান করছে? এটা হচ্ছে টোটাল পার্সপেক্টিভ। আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশে যারা কর্পোরেটে টপ পজিশনে আছে সবারই কিন্তু ফরেন ডিগ্রি রয়েছে, বাইরে থেকে ডিগ্রি, তার বাইরে থেকে স্পেশালিস্ট হয়ে আছে, খুব কমই আছে যারা একদম 100% টোটালি লোকাল ডিগ্রির উপর বেস করে। সো আমি বলবো যে বাংলাদেশে অপরচুনিটি এটা ঠিক না। আর আরেকটা মোস্ট অফ দ্য থিং, শুধু অপরচুনিটি থাকলেই আমাকে আসতে হবে না, আমি তো এসে অপরচুনিটি ক্রিয়েট করতে পারি। এক্স্যাক্টলি। ঠিক আছে, কারণ হচ্ছে যে বাংলাদেশে মেইন স্ট্রেংথ হচ্ছে আমাদের হিউম্যান রিসোর্স, আমাদের এত মানুষ। ঠিক আছে, সো একটা বিজনেস, আমি পাশের দেশের কথা চিন্তা করি, আমাদের নেইবার যে ইন্ডিয়া এত ভালো করতেছে বিকজ অফ দেয়ার পপুলেশন, তাই না? আমি যদি 1 টাকার একটা চকলেট বিক্রি করি, এত মানুষের কাছে বিক্রি করলেও তো আমার ইয়েতে অনেক টাকা লাভ হয়। সো আমরা যদি এইভাবে চিন্তা করি, দ্যাট ইজ লটস অফ অপরচুনিটি আসলে। তবে এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আমাদের সেই পরিবেশটা, এইটাই ইম্পর্টেন্ট, যে আমি আমার পরিবেশটা দিতে পারতেছি, এটাও একটা ইম্পর্টেন্ট। আমি আসলাম একটা বিজনেস সেট আপ করতে গিয়ে যদি আমাকে স্ট্রাগল ফেস করতে হয়, সেই দেখেন বাংলাদেশে একটা বিজনেস সেট আপ করার যে ডকুমেন্টেশন লাগে এটা কিন্তু অনেক ইজি, কিন্তু এই ইজি ডকুমেন্ট হইতে কিন্তু সামটাইমস আমাদেরকে অনেক কিছু ফেস করতে হয়, বিকজ হচ্ছে যে ওয়েলকামিং না ব্যাপারটা। কিন্তু বাইরের দেশে সিম্পল একটা হোটেল বিজনেস, আমি একটা রেস্টুরেন্ট খুললে কিন্তু তাকে 6-7টা ডকুমেন্টস নিতে হচ্ছে, এবং সেটা কিন্তু সব ক্রিটিক্যাল ডকুমেন্টস, কিন্তু তারা কিন্তু এটা ইজি ওয়েতে করতে পারছে বিকজ অফ এই যে ওয়েলকামিং যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করছে। সো এই এনভায়রনমেন্টটা অবশ্যই ক্রিয়েট হচ্ছে। থিংস আর চেঞ্জিং, আগের মতো নাই, আগের ঘরানার লোকজন কিন্তু নাই। ঠিক আছে, যে এখন কিন্তু ইয়াং জেনারেশন আসতেছে, ইয়াং জেনারেশন পলিটিক্সে আসতেছে, ইয়াং জেনারেশন সব জায়গায় আসতেছে, কিন্তু তাদের কিন্তু ভিউ ডিফারেন্ট। ওকে, আগে হয়তো বা এরকম একটা ছিল যে যেটা আমি পরিচিত না সেটাতে আসলে আমি এটা নেগেটিভিটি ছড়াই বেশি, যে হ্যাঁ এটা কীভাবে হবে, কেন হবে, কিন্তু এই জিনিসটা কিন্তু আসতে, কারণ হচ্ছে যে সব জায়গায় অপরচুনিটি থাকতে পারে, এবং এই অনুযায়ী কিন্তু বাংলাদেশ আগাচ্ছে। আচ্ছা ভাই, চমৎকার ভাইয়া। এই পর্যায়ে ভাই আমি যদি একটু বলি যে অনেক সময় অনেক স্টুডেন্টের কমপ্লেইন থাকে যে ভাই আমি আসলে ইউকেতে এসে বা অস্ট্রেলিয়াতে এসে ভুল করছি, আমি এখানে জব পাচ্ছি না, বা আমি আমার অ্যাকোমোডেশন খুঁজে পাচ্ছি না। বা এখন একটা স্টুডেন্ট দেশে বাইরে যাওয়ার আগে কোন ধরনের স্কিলস বা সফট স্কিল হতে পারে বা তার টেকনিক্যাল নলেজ হতে পারে, কোন ধরনের স্কিল যদি সে বাংলাদেশ থেকে নিয়ে যায়, সেক্ষেত্রে তার ওইখানে গিয়ে তার ক্যারিয়ার প্ল্যান করাটা একটু সহজ হতে পারে? যেমন আমি যদি ভাই একটু উদাহরণস্বরূপ দিতে পারি, যেমন আমার একটা ফ্রেন্ড আছে, ও বাংলাদেশে ফ্রিল্যান্সিং করতেছে, সে পার আওয়ার সে ডিমান্ড করতেছে 25 পাউন্ড করে। একটা স্টুডেন্ট যখন দেশে বাইরে যায়, সে এখন মিনিমাম ওয়েজেস যদি ইউকেতেই বলে আমি 11.65। সো একটা স্টুডেন্ট যখন 11.65 সে স্যালারি পাচ্ছে, আর একটা স্টুডেন্ট যখন ভাইয়া পার আওয়ার সে 25 পাউন্ড সে ডিমান্ড করতে পারতেছে, হয়তো তার একটা স্কিল রয়েছে, সে সফটওয়্যার সম্পর্কে জানে, সে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানে। সো এই ধরনের ভাই কোন টেকনিক্যাল নলেজ যদি একটা স্টুডেন্ট নিয়ে যায় বাংলাদেশ থেকে, দেন তার ওইখানে যাওয়ার পরে তার জব সিকিউর করাটা একটু সহজ হতে পারে? ভাই আপনার কি মনে হয়? এখানে 2টা জব আছে, একটা হচ্ছে গিয়ে স্টুডেন্ট পড়া অবস্থায় পার্ট টাইম জব, নাকি হচ্ছে গিয়ে আফটার গ্র্যাজুয়েশন সে পার্ট টাইম জব হতে পারে। পার্ট টাইম জবের হচ্ছে গিয়ে মেইন ব্যারিয়ার আমি যা বলবো সেটা হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। পার্ট টাইম জবের জন্য কিন্তু আমাকে অত বেশি এক্সপার্ট হতে হবে না, এবং এমনও না যে দে আর লুকিং ফর এক্সপার্ট। ওকে, পার্ট টাইম জবের জন্য হচ্ছে গিয়ে সেটা হচ্ছে যে মেইন স্ট্রিমের যে অপারেশনটার পাশে হেল্প করা, এটাই তো পার্ট টাইম। ঠিক আছে, ফুল টাইম তো মেইন স্ট্রিমে থাকবে। সো পার্ট টাইমের জন্য কিন্তু আমার একদম যে খুব বেশি এক্সপিরিয়েন্স হইতে হবে, স্কিলড হইতে হবে, তা কিন্তু না। ওকে, সো কিন্তু এইখানে মেইন জিনিসটা হচ্ছে যে নিজেকে প্রেজেন্ট করা, এবং এটার জন্য ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইম্পর্টেন্ট। বাংলাদেশ থেকে যে স্টুডেন্ট যায় তার থেকে যদি পার্ট টাইমের হিসাব করি, অন্যান্য দেশ যেমন আমি আমাদের পাশের দেশ ইন্ডিয়ার কথা বলি, বা নেপালের কথা বলি, বা শ্রীলঙ্কার কথা বলি, ওরা আমাদের থেকে
কম বেশি আগে থাকে, তার রিজন হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ স্কিল। ওকে, আমাদের স্টুডেন্টদের তো তার একটা ভয়ও আছে যে আমি কিভাবে এটা বাদ দিয়ে আমি এমওআই দিয়ে চলে যেতে পারি। কিন্তু ফ্যাক্টটা হচ্ছে যে এটা আসলে তোমার হয়তো একটা টেম্পোরারি সলিউশন দিচ্ছে, ইন দ্য লং রানে কিন্তু এটা আসলে লং রানে এটা একটা, আমি বলবো যে এটা একটা ডিজাস্টার হইতে পারে। ঠিক আছে, এটা একটা ডিজাস্টার হইতে পারে। কারণ হচ্ছে যে আমার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, আমি পড়াশোনা করছি সেটা হয়তো আমি ইংলিশে পড়াশোনা করছি, আমার যে টেক্সট বুক ছিল এটা ইংলিশে ছিল, আমি যে পরীক্ষাটা দিছি হয়তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে দিছি, ঠিক আছে। বাট এমন তো না যে আমি সারাদিন ওইখানে একটা ইংলিশ এনভায়রনমেন্টে ছিলাম, আমি সবার সাথে ইংলিশে কথা বলছি বা এরকম তো কিছু হয় না। যেটা আমি বলবো যে আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে যে সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা হয়, এই কারণে হচ্ছে যে মোটামুটি মানের একটা স্টুডেন্টেরও কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলটা অনেক ভালো থাকে, বিকজ ছোটোকাল থেকে ও হচ্ছে ওই এনভায়রনমেন্টটা। আমার তো হায়ার এডুকেশনে তো ইউনিভার্সিটিতে তো সেই এনভায়রনমেন্টটা নাই। সো আমি ইংরেজি বই পড়ছি এবং আমি লিখছি, এই কারণে হচ্ছে যে আমি একজন ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট, কমিউনিকেশন আমার স্কিল বেড়ে গেছে, তা কিন্তু হতে পারে না। সো এইখানের জন্য অবভিয়াসলি যেটা করা উচিত সেটা হচ্ছে যে আমার টেস্টটা দেওয়া উচিত। টেস্টটা কিন্তু আমাকে গ্যারান্টি দিবে যে আমার আসলে লেভেলটাই, এই কারণে আমার যদি স্কিল বাড়াতে হয় আমি কিন্তু স্কিল বাড়াতে পারি। কিন্তু আমি কিছুই জানি না, শুধু আমি একটা রেজিস্ট্রি বিল্ডিং থেকে বা কন্ট্রোলার অফিস থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসলাম, সার্টিফিকেট নিয়ে এসে বললাম যে দেখো আমি ইংলিশে ভালো। বিপদটা হচ্ছে কি ওখানে গিয়ে, কারণ হচ্ছে যে দ্যার ইজ এ বিগ ডিফারেন্স। আমরা যে এক্সেন্টে কথা বলি, যে প্রোনাউন্সিয়েশন কথাও ইংরেজিতে বলি, তার থেকে কিন্তু এটা অনেক ডিফারেন্স, ঠিক আছে। একটু ডিফারেন্ট অবশ্যই। তারপর বলবো যে খুব বেশি চেঞ্জেস না, কিন্তু হচ্ছে যে ওয়ে তারা যে ডেলিভারিটা দেয় এটা তো অবভিয়াসলি ডিফারেন্ট, কারণ এটা দ্যাট ইজ দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ। আমাদের জন্য হচ্ছে গিয়ে একটা আমি বলবো যে এটা একটা টুলস আমরা ইউজ করতেছি, ফরেন ল্যাঙ্গুয়েজ এটা একটা টুলস হিসেবে আমরা দিচ্ছি, কমিউনিকেশন টুলস। সো অবভিয়াসলি দেয়ার ইজ ওইটা অ্যাডভান্স লেভেলে থাকবে। সো আমি যদি এখান থেকে রেডি না হয়ে যাই, অবভিয়াসলি একটা স্টুডেন্ট যদি কথাই না বলতে পারে তাকে কে জব দিবে? বাংলাদেশি স্টুডেন্ট যখন ভাই অস্ট্রেলিয়াতে যায় তখন বেশ তারা কী ধরনের পার্ট টাইম জব করে, আর ভাই এই জবগুলো আসলে ফাইন্ড আউট করার জন্য ভাই কী কী টুলস তারা ইউজ করতে পারে? ভাই পার্ট টাইম জব যেটি স্টুডেন্টের জন্য অ্যাভেলেবল থাকে সেগুলো হচ্ছে যে রেস্টুরেন্টগুলোতে জব থাকে, ওয়েটার, তারপরে কিচেন হ্যান্ড থাকে। কেউ হয়তো সামটাইমস ওখানে গিয়ে দেখা যায় যে 3 মাস 6 মাসের যে ডিগ্রিগুলো নিয়ে শেফের কাজ শুরু করে অ্যাসিস্ট্যান্ট শেফ হিসাবে। এর বাইরে ক্লিনিংয়ে জব আছে, দেন সিকিউরিটিতে জব আছে, লটস অফ অপরচুনিটি। ওকে ভাই, এই পার্ট টাইম জব করে আসলে ভাই টিউশন ফিস বা অ্যাকোমোডেশন কি অ্যারেঞ্জ করা যায় কিনা, এটা $1 মিলিয়ন কোশ্চেন ভাই সবার জন্য। অ্যাকচুয়ালি পার্ট টাইম জবটা ডিএচএ হোম অ্যাফেয়ার্স অ্যালাউ করে যাতে তার একটা এক্সপিরিয়েন্স হয় পড়াশোনার পাশাপাশি। কিন্তু এইটা দিয়ে টিউশন ফি অ্যারেঞ্জ করা বা লিভিং কস্ট অ্যারেঞ্জ করাটা আসলে ইট উইল বি টাফ। তবে আমি বলবো যে একটা স্টুডেন্টের লিভিং কস্ট হয়তো সে পার্ট টাইম থেকে ম্যানেজ করতে পারে। অনেক স্টুডেন্ট দেখি আসলে পার্ট টাইম জব করেই আসলে তারা ফুল ইউনিভার্সিটির টিউশন ফিস থেকে শুরু করে অ্যাকোমোডেশন কমপ্লিট করে আবার দেশেও টাকা পাঠাতে পারে। ভাই তখন কি আসলে কি একটা স্টুডেন্টকে আসলে মেইন যে ফোকাস পড়াশোনা করাটা, ওটা কি হয় নাকি ভাই আসলে শুধুমাত্র ইনকাম করা? মাই ক্যালকুলেশন অনুযায়ী তো হয় না, হওয়ার কথা না। হ্যাঁ, হয়তো মাস্টার্সের স্টুডেন্ট স্পেশালি হয়তো প্রথম বছরের পরে তারা টিউশন ফিজের সাপোর্টটা, কারণ হচ্ছে যে সেমিস্টার ভ্যাকেশনটা থাকে সেই সময় তো আর এই যে পার্ট টাইমের ব্যারিয়ারটা থাকে না, সেটা আনলিমিটেড আওয়ার হয়ে যায়। সো ফুল টাইমে হয়ে যায়। ফুল টাইমের সময় সে যে আর্নটা করে সেখান থেকে সেভিংস থেকে সে হয়তো টিউশন ফিজের সাপোর্টটা দিতে পারে। বাট এইটা দিয়ে নিজেরকে চালানো, টিউশন ফিজ দেওয়ার পরে আবার বাসায় টাকা পাঠানো, এটা আসলে একটু বেশি। ইন দ্যাট কেস দ্যাট মিনস হচ্ছে স্টুডেন্ট আসলে জেনুইন স্টুডেন্টই না, সে আসলে ওখানে ইনকাম করার জন্য গেছে। ওকে গ্রেট ভাই। ভাই এখন অস্ট্রেলিয়াতে ভাই আমরা অনেক সময় দেখি যে আসলে ভাই লেভেল 1, লেভেল 2, লেভেল 3 ইউনিভার্সিটি, সেটা অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও আছে, বাংলাদেশের ক্ষেত্রেও আছে। ভাই এর জন্য ভাই যদি আমাকে একটু ক্লিয়ার করতে, আসলে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 ইউনিভার্সিটিগুলি কোন কোন ইউনিভার্সিটি লেভেল এগুলিতে পড়েছে, এবং সেই সব ইউনিভার্সিটি স্টুডেন্টের আসলে এন্ট্রি ক্রাইটেরিয়া কী হয় অস্ট্রেলিয়ার জন্য? ভাই লেভেল 1, লেভেল 2, লেভেল 3 সেটা ছিল হচ্ছে যে এখনও যদিও এটা প্র্যাকটিসটা হচ্ছে, সেটা হচ্ছে যে যখন 2017 সালে নতুন নিয়ম দিয়েছে ইয়েগুলো, তখন ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন অ্যান্ড হোম ছিল, তখন যেটা ছিল সেটা হচ্ছে যে SSVF, যেটা হচ্ছে গিয়ে সিম্পলিফাইড স্টুডেন্ট ভিসা ফ্রেমওয়ার্ক ছিল। ফ্রেমওয়ার্ক অনুযায়ী তো ওরা এই জিনিসটা করছিল, যেটা হচ্ছে 2টা প্যারামিটারের উপরে আসলে এভিডেন্স অফ ভিসা, যে এভিডেন্সিয়াল ডকুমেন্টসগুলোর একটা প্যারামিটার তারা ফিট করছিল, সেটা হচ্ছে যে
কান্ট্রি অনুযায়ী তারা লেভেল 1 লেভেল 2 লেভেল 3 আর হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি অনুযায়ী হচ্ছে গিয়ে লেভেল 1 লেভেল 2 লেভেল 3 এইভাবে তারা করছে। সো এই ম্যাট্রিক্সের অনুযায়ী হচ্ছে গিয়ে কোনোটা লেভেল 1 লেভেল 2 বা লেভেল 3 এই ব্যাপারটা আসছে। কিন্তু ফ্যাক্টটা হচ্ছে যে একটা ইউনিভার্সিটি লেভেল 1-এ আছে বা লেভেল 2-তে আছে বা লেভেল 3-তে আছে, এটাতে কিন্তু ইউনিভার্সিটির কোয়ালিটি মেনশন হয় না, এটা জাস্ট পলিসির জন্য। ওকে, সো যেটা হচ্ছে যে এখন অ্যাট দিস মোমেন্ট অনেক ইউনিভার্সিটি 2-3টে ইউনিভার্সিটি হচ্ছে লেভেল 3-তে আছে ফর দ্য পলিসি চেঞ্জেস হয়েছে, কিন্তু ইট ডাজন্ট মিন তাদের র্যাঙ্ক কমে গেছে বা তাদের কোয়ালিটি খারাপ হয়েছে, এরকম কিছু না। ওকে, এটা হচ্ছে গিয়ে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের বিহেভিয়ারের উপরে এটা আসলে আপস অ্যান্ড ডাউন করে, প্রতি 6 মাসে একবার করে অডিট হয়, অডিট অনুযায়ী এটা আপস অ্যান্ড ডাউন করে। কিন্তু লেভেল 1 লেভেল 2 লেভেল 3 হলে লেভেল 1-এ আমার গ্যারান্টি বেশি বা লেভেল 2-তে গেলে গ্যারান্টি ভিসার গ্যারান্টি বেশি বা লেভেল 3-তে গেলে গ্যারান্টি একদমই নেই, আসলে ব্যাপারটা ঠিক না। আচ্ছা, ভিসার ব্যাপারটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে গিয়ে জেনুইন ইন্টেনশনের উপরে আর ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটির উপরে আমি দেখবো। সো এই দুইটা যদি ঠিক থাকে এবং আমি যদি জেনুইনলি বলতে পারি যে আমার এই লেভেল 3 ইউনিভার্সিটিটাই হচ্ছে আমার রাইট চয়েস, ইন দ্যাট কেস ভিসা হবেই। ওকে, সো আর বাংলাদেশে যেটা সেকশন 1 সেকশন 2 সেকশন 3 এটা হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া সিইপি নামে যে অর্গানাইজেশন আছে ওরা এটা করে, এটা হচ্ছে গিয়ে যেটা হয় এটা অবশ্যই একটা সার্ভে বেসড একটা ডিসিশন আসে যে সেকশন 1-এর ইউনিভার্সিটি এটা হচ্ছে ডিরেক্টলি ওদের ব্যাচেলারের ইকুইভ্যালেন্ট। আচ্ছা, কোন কোন ইউনিভার্সিটি রয়েছে এর মধ্যে অ্যাট দিস মোমেন্ট প্রায় 32টা ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে গিয়ে সেকশন 1-এ চলে আসছে, যেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ব্যাচেলার ধরা হচ্ছে, অস্ট্রেলিয়ান ব্যাচেলারের ইকুইভ্যালেন্ট ধরা হচ্ছে। এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে গিয়ে ওই ইউনিভার্সিটির পড়াশোনার মান, রিসার্চ, তারপরে হচ্ছে গিয়ে আদার্স যে অ্যাক্টিভিটিসগুলো আছে সব কিছু, তারপর ওদের সিলেবাস সব কিছু মিলিয়ে ওরা একটা এই ডিসিশনে আসে যে আমার এই ইউনিভার্সিটিগুলো সেকশন 1-এ থাকবে। যারা মেনলি নর্থ আমেরিকান কারিকুলাম ফলো করে, যারা নর্থ আমেরিকান কারিকুলাম নট দ্যাট, এটা যে কোনো কিছুই হতে পারে যে নর্থ আমেরিকান কারিকুলামই ফলো করতে হবে এরকম কিছু না। ওকে, সো আর সেকশন 2-তে আছে এর থেকে একটু কম যাদের পারফরমেন্স ওইটা হয়। আর সেকশন 3 হচ্ছে যে মোস্ট অফ দ্য ক্ষেত্রে সেকশন 3 আর সেকশন 4 ইউনিভার্সিটি হচ্ছে গিয়ে ইয়াং ইউনিভার্সিটি, হয়তো ইউনিভার্সিটি বয়স হয়েছে মাত্র 10 বছর। আচ্ছা, সো এই ইউনিভার্সিটিগুলো গ্রোয়িং। একটা ইউনিভার্সিটি তো ডে 1 থেকে রিসার্চে যাবে না, ডে 1 থেকে তার আদার্স ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স বা আদার্স ইনভলভমেন্টগুলো হবে না, এটা হইতে সময় লাগে। ওই ইউনিভার্সিটিকে একাডেমিক্যালি পারফর্ম করতে হয়, ওই তারপরে ওই ইউনিভার্সিটির ফ্যাকাল্টি যারা থাকবে ফ্যাকাল্টি তাদেরও একটা পারফরমেন্সের ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে একটা ইয়াং ইউনিভার্সিটির আস্তে আস্তে উপরে আসতে থাকে। ঠিক আছে, যেমন আমি বলবো যে 3 মাস আগেও যে নর্থ সাউথ ইউনিভার্সিটি বা ব্র্যাক ইউনিভার্সিটি বা আমি যে ইউনিভার্সিটিতে বলছি শাহজালাল ইউনিভার্সিটি, ওটা কিন্তু সবাই সেকশন 2-তে ছিল, এখন কিন্তু ওটা সেকশন 1-এ চলে গেছে। ঠিক আছে, দ্যাট মিনস অবভিয়াসলি তাদের পারফরমেন্সের বেজেই কিন্তু এটা হয়েছে। তার উপরও আরও একটা ব্যাপার আছে, এই ইউনিভার্সিটি থেকে যে স্টুডেন্টটা গেছে তাদের পারফরমেন্সও ভালো ছিল, যে ফিডব্যাক আসছে না এই ইউনিভার্সিটি আসলে সেকশন 1-এ আসা উচিত, সব কিছু মিলিয়ে এই ডিসিশনটা আছে। তো একটা হচ্ছে যেটা লেভেল 1 লেভেল 2 ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে যে টোটালি পলিসি, আর এইখানে হচ্ছে যে আমাদের পারফরমেন্সের উপর বেস করে এটা করে। একটা স্টুডেন্ট যখন দেশের বাইরে পড়াশোনা করতে যায় তখন তার মেন্টাল চেঞ্জ কি আসে, যেটা তার ফ্রেন্ড যে বাংলাদেশ থেকে পড়াশোনা করতেছে তার সাথে আসলে ডিফারেন্সটা কোথায় ক্রিয়েট হয়? যে আসলে আমি যেমন যদি সহজ করে বলি একটু, একটা ছেলে ভাই বাংলাদেশ থেকে হয়তো একটা টপ প্রাইভেট ইউনিভার্সিটি সে ব্যাচেলার করতেছে, সে সকালবেলা ঘুমের থেকে ওঠার পরে তার মা তার নাস্তা রেডি করে দিচ্ছে, সে ইউনিভার্সিটি যাচ্ছে, ইউনিভার্সিটি গিয়ে পড়াশোনা লেকচার শোনার পরে সে বন্ধুবান্ধবের সাথে হ্যাং আউট করার পরে সাথে আড্ডা দিয়ে সে সন্ধ্যার পরে বাসায় আসছে, মা খাবার রেডি করে রাখতেছে সব কিছু। আর একটা স্টুডেন্ট যখন সে দেশের বাইরে থেকে পড়াশোনা করে, সে সকালবেলা থেকেই তার একটা জার্নি শুরু হয়ে যায়, যে তার ফুড রেডি করা, তার ইউনিভার্সিটিতে যাওয়া, ইউনিভার্সিটি থেকে এসে আবার পার্ট টাইম জবে যাওয়া, দেন বাসায় এসে আবার ঘর গুছানো, দেন আবার রান্নাবান্না করা। সো তার একটা মেন্টাল গ্রোথ আসলে কতটুকু হয় একটা দেশের বাইরে থেকে যাওয়ার একটা স্টুডেন্ট আজ দেশের মধ্যে থেকে পড়াশোনা করতেছে? আসলে এই কোশ্চেনের মধ্যে অ্যান্সারগুলো আছে। ঠিক আছে, যে ব্যাপারটা হচ্ছে ফার্স্ট অফ অল একটা ছেলে যখন দেশের বাইরে পড়তে যায় তার সবচেয়ে বড় চেঞ্জটা হচ্ছে সার্কামস্টেন্স, এনভায়রনমেন্ট, সব কিছু চেঞ্জ হয়ে যায়। আর একটা বড় ব্যাপার হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট হইতে হয় তাকে, বাধ্য হয়ে। ঠিক আছে, যে ছেলেটা হয়তো ফ্যামিলি থেকে সব কিছু রেডি করে দিত, হয়তো তার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব রেডি থাকতো বা তার জামা কাপড় ইভেন ধুয়ে দেওয়া হতো, কিন্তু এখানে এসে যে জিনিসটা হয় এতে কিন্তু তাকে সব কিছু করতে হবে, এতে তার সেলফ ডিপেন্ডেন্সিটা বাড়ে, তার মধ্যে একটা কনফিডেন্স ক্রিয়েট হয়। আরেকটা জিনিস হচ্ছে যে একটা বাইরে পড়তে গেলেও সে কিন্তু একটা মাল্টিকালচারাল এনভায়রনমেন্টে বড় হয়, তার হয়তো ফ্রেন্ড থাকবে ইন্ডিয়ান, তার হয়তো নেপালিজ ফ্রেন্ড থাকবে, তার হয়তো আফ্রিকান ফ্রেন্ড থাকবে, তার হয়তো ইউরোপ থেকে ফ্রেন্ড থাকবে। সো এই যে একটা মাল্টিকালচারাল ভিউ, এক একজন ভিউ দিচ্ছে, এটা কিন্তু একটা বড় এক্সপিরিয়েন্স। সো
অস্ট্রেলিয়া এমন না যে প্রত্যেকটা ইউনিভার্সিটি টপ ইউনিভার্সিটি, এমন তো না, কিন্তু স্টুডেন্টরা কিন্তু যাচ্ছে, কিন্তু তারা হচ্ছে গিয়ে হয়তো সেই র্যাঙ্ক ইউনিভার্সিটিতে পড়ছে না, তার পাশাপাশি কিন্তু যেটা হচ্ছে যে সে একটা কোয়ালিটি এডুকেশন তো অবভিয়াসলি পাচ্ছে, কারণ এটা তাদেরকে ইনশিওর করতে হয়, প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিচ্ছে প্রত্যেকটা ইনস্টিটিউটকে ইনশিওর করতে হয়। এর পাশে যেটা হচ্ছে বড় অ্যাচিভমেন্ট, সেটাও বলবো যে মাল্টিকালচারাল এনভায়রনমেন্টটা সে পায়, এটা একটা বড় অ্যাচিভমেন্ট। এবং এই জন্য কিন্তু অনেক ইউনিভার্সিটি আছে যে জিনিসটা হচ্ছে যে ওরা এই মাল্টিকালচারাল এনভায়রনমেন্টটাকে ব্যালেন্স করার জন্য স্টুডেন্টের বিভিন্ন দেশ থেকে স্টুডেন্টে কিন্তু ক্যাপস দিয়ে দেয়। যেমন আমার বাংলাদেশ থেকে আমি এই ম্যাক্সিমাম আমি এই কয়টা স্টুডেন্ট একটা ইনটেকে আসবে, ইন্ডিয়া থেকে এই স্টুডেন্ট, চায়না থেকে এই স্টুডেন্ট আসবে, যাতে মাল্টিকালচারাল এনভায়রনমেন্টটা ভালো থাকে। স্পেসিফিক কোনো নেশনের ওইটা যে ডোমিনেশনটা ওটাও আসে না, সো সবাই মিলে একটা সুন্দর একটা পরিবেশ থাকে, সো এটা একটা বড় অ্যাচিভমেন্ট। সবচেয়ে ভাই এটা কি মনে হয় না যে ভাই একটা স্টুডেন্ট টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে তার একটা আইডিয়া আসে? এক্স্যাক্টলি, অবশ্যই টাইম ম্যানেজমেন্টও একটু বিশাল ব্যাপার, ওই দেশে তো আর আমাদের মতো হেলে দিলে তার আসলে জীবন যায় না। যায়। ভাই এখন অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন পলিসিতে ভাই কী কী চেঞ্জ নতুন আপডেট আসছে ভাই? যেমন দেখলাম যে আসলে একটা স্টুডেন্ট আগে যে পরিমাণ ব্যাংক সলভেন্সি বা ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগতো, এখন তো ভাই আগে থেকে একটু বেড়েছে। সো ভাই এই ডকুমেন্টেশন নিয়ে যদি ভাই একটু বলতেন যে একটা স্টুডেন্ট যখন দেশের বাইরে যাবে তার কী কী প্ল্যানিং আগে থেকে আপ ফ্রন্ট করা উচিত, যে তার ডকুমেন্টেশন থেকে শুরু করে তার আইএলসের প্রিপারেশন অ্যান্ড দেন তার টিউশন ফিস গুছিয়ে রাখা। সো কী কী প্ল্যানিং ভাই একটা স্টুডেন্টের রাখতে হয় আর যদি সে অস্ট্রেলিয়াতে পড়তে যেতে চায়? যেহেতু ভাই আমরা জানি যে অস্ট্রেলিয়াতে একটু পেপার ওয়ার্কসটা একটু বেশি তুলনামূলক আদার্স ডেস্টিনেশনের জন্য। ভাই একটা স্টুডেন্টের প্রিপারেশন নিয়ে যদি কিছু বলতেন। স্টুডেন্টের প্রিপারেশনের ফার্স্ট অফ প্রিপারেশনটা হতে হবে তার যে ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সিটা বাড়াতে হবে, কারণ মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি, আমি বলবো যে অলমোস্ট সব ইউনিভার্সিটি হচ্ছে যে তাদের এন্ট্রি রিকোয়ারমেন্টের একটা পার্ট হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি। সো এইটার প্রিপারেশনটা যদি তার টার্গেট থাকে যে আমি বাইরেই পড়তে যাব, সেটা হতে পারে এইচএসসি পর মানে 12 গ্রেডের পরে হতে পারে বা ব্যাচেলারের পরে হতে, আমি বলবো যে এটা আগেই শুরু করে দেওয়াটা বেটার। তাহলে হচ্ছে যে একটা সময় পাবে, সময় নিয়ে এসে একটু সুন্দর করে জিনিসটা বোঝাতে পারবে। 2 নম্বর হচ্ছে যে বাইরে গেলে অবশ্যই একটা বড় অঙ্কের টাকা লাগে, তো তার একটা ফাইন্যান্সিয়াল প্ল্যান থাকতে হবে যে আমি আসলে খরচটা এইভাবে বিয়ার করব। সো কোন খাত থেকে আমার টাকা আসবে, আমার প্যারেন্টস কোথেকে ম্যানেজ হবে, এটা প্যারেন্টসদের ওই প্ল্যানটা শুরু করে দিতে হবে। আমি বলবো সে একটা স্টুডেন্ট যদি ক্লাস 10-এ যদি বাবা মা ঠিক করে যে ওকে এইচএসসি করে, সো উনি 2 বছর সময় বলবে, 2 বছরের মধ্যে ওনাকে কিছুটা গুছিয়ে রাখতে হবে যে আমার ওর যে টাকাটা লাগবে টাকাটা কীভাবে আসে, এবং এটার থেকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে টাকাটা ন্যাচারালি আসছে কিনা। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গিয়ে যেই ফান্ডটা দেখানো হচ্ছে এই ফান্ডটা অ্যাক্সেসেবল কিনা, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সো অ্যাক্সেসেবল ফান্ড হওয়ার জন্য যা যা করা দরকার, যেমন ফান্ডটা হচ্ছে গিয়ে সে হয়তো জমি থেকে একটা তার প্রপার্টি সেল করছে, জমি বলবো না, হয়তো তার প্রপার্টিস হতে পারে, এটা জমি হতে পারে, এটা ফ্ল্যাট হতে পারে, এটা তার গাড়ি হতে পারে। আমি বলবো যে প্রপার ডকুমেন্টেশনটা যেন থাকে। যেমন আমার যদি আমি একটা জমি বিক্রি করি, জমি বিক্রি কিন্তু একটা নির্দিষ্ট ওয়ের ভিতর দিয়ে যেতে হয়, প্রপার কিছু ডকুমেন্টেশনের মধ্যে দিয়ে যেতে হয়, সেটা বায়না হতে পারে, বায়নার পরে যখন সেলটা কমপ্লিট হয়ে যায় তখন এটা আরেকজনের নামে রেজিস্টার্ড হয়ে যাচ্ছে, এখানে সোর্স ট্যাক্সের ব্যাপার আসে, টাকাটা কিভাবে আসছে, মানে লেনদেনটা কীভাবে হয়েছে সেটার যে ডকুমেন্টেশন, এগুলো তার সাথে রাখা উচিত। এর বাইরে যদি তার ইনকাম থাকে, সে তার রেন্টাল ইনকাম আছে বা আদার্স কোনো ইনকাম আছে, ওই ইনকামগুলোতে হচ্ছে যে কীভাবে আসতেছে সেটা যেন একটা এভিডেন্সিয়াল যে ডকুমেন্টসগুলো যায়, যেমন আমার রেন্টাল ইনকাম হলে আমার রেন্টাল ডিড থাকার কথা, প্রপার্টিটা আমার তার ওনারশিপ ডকুমেন্টস থাকার কথা, আমি যে এটা থেকে ট্যাক্স দিচ্ছি বা এটা আমার অ্যাকাউন্টে রিফ্লেক্ট হচ্ছে কিনা, এই সবগুলো ব্যাপারগুলোর যে ডকুমেন্টসগুলো এটা গুছিয়ে রাখতে হবে। আচ্ছা ভাই, কোন ফান্ডটা ভাই আসলে যদি একটা স্টুডেন্ট যদি মানে এরকম কি কোনো টাইম পিরিয়ড আছে যে যদি আমার ফান্ডটা যদি 6 মান্থ ম্যাচিউর থাকে বা 1 বছর ম্যাচিউর থাকে তাহলে আমার এই ডকুমেন্টেশনগুলি দেওয়া লাগবে না, এরকম কি রয়েছে নাকি ভাই? এটা মেইন কথা হচ্ছে ওই যে বললাম অ্যাক্সেসিবিলিটি, ঠিক আছে? আমি হঠাৎ করে এক জায়গা থেকে ফান্ড আনলাম, এই ফান্ডটা তো অ্যাক্সেসেবল নাও হতে পারে, এটা তো আমি কারো কাছ থেকে ধার করে এনেও টাকাটা রাখতে পারি, তাই? সো এইখানে মেইন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গিয়ে অ্যাক্সেসেবল ফান্ড, অ্যাক্সেসেবল কিনা স্টুডেন্টের। এখন ফান্ড যদি অ্যাক্সেসেবল কিনা এটা আমরা কিন্তু দুইটা ভাবে দেখব, একটা হচ্ছে যে ফান্ডটা আসলে জেনুইনলি ন্যাচারাল কিনা। ন্যাচারাল ফান্ড হতে পারে, এটা রিসেন্ট ডেপোজিটও হতে পারে, রিসেন্ট ডেপোজিটের পিছনের যে স্টোরিটা কি সেটা আমাকে এভিডেন্সিয়ালি ডকুমেন্ট দিতে হবে। অথবা যদি একটা ন্যাচারাল ফান্ড 1 বছর 1.5 বছর হয়ে গেছে, ফান্ডটা পড়ে আছে, এটা একটা সেভিংস হিসেবে পড়ে আছে, এটা কিন্তু অবভিয়াসলি ন্যাচারাল ফান্ড। সো ইন দ্যাট কেস আসলে ডকুমেন্টের দরকার পড়বে না। আর একটা জিনিস হচ্ছে স্পন্সর কে হতে পারবে, এই অ্যাক্সেসেবলের জায়গা থেকে কিন্তু স্পন্সরের ব্যাপারটা আছে। স্পন্সরের ব্যাপারটা কীরকম, সে আমার মামা আমাকে যে টাকা দেবে তার গ্যারান্টি কী,
ট্রু 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 বাংলাদেশের কালচারে তো আসলে এটা তো হয় না কালচারাল তো হয় না। হয় না So, আমি একজন মামাকে বললাম আমার মামা আমার তখন কোশ্চেনটা কিন্তু ভিসা অফিসারের কাছে আসবে, ওর মামা হচ্ছে, মামা কি আসলে টাকা দিবে কিনা, স্টুডেন্টের ফান্ডের অ্যাক্সেস থাকবে কিনা, কোশ্চেন। কিন্তু আমার যদি প্যারেন্টস হয় বা আমার সিবলিংস হয়, তারা কিন্তু অবভিয়াসলি টাকা দিবে। সো এই যে স্পন্সরের একটা আর হচ্ছে যে টাকার যে ম্যাচুরিটি, এই দুইটা কিন্তু এই ফান্ড অ্যাক্সেসেবলের থেকেই আসছে। সো আমাদের আসলে এইভাবেই চিন্তা করতে হবে যে আমার 6 মাস থাকলে আমি সিকিউর থাকবো, 6 মাস না থাকলে সিকিউর থাকবে না, এইটা আসলে কিন্তু ফ্যাক্ট না। তবে লেভেল 3 যে ইউনিভার্সিটিগুলো হচ্ছে ম্যাট্রিক্স অনুযায়ী যদি এটা লেভেল 3 এভিডেন্সিয়াল লেভেলে হয়, তবে এই ফান্ডটা 3 মাসের বেশি হওয়াটা আমি কোন দেশের লেভেল 3 ঠিক অস্ট্রেলিয়ান লেভেল 3 নাকি বাংলাদেশের সেকশন 3? ওইটা তো ম্যাট্রিক্স অনুযায়ী আসবে। সেটা বাংলাদেশ হচ্ছে লেভেল 2 কান্ট্রি। যদি আমি কোনো লেভেল 3 ইউনিভার্সিটি চুজ করি, ইন দ্যাট কেস এটা কিন্তু লেভেল 3 এভিডেন্সিয়াল লেভেলে চলে যাবে, এভিডেন্সিয়াল ডকুমেন্টস লেভেলে চলে যাবে। সো ইন দ্যাট কেস কিন্তু আমাকে ওই 3 মাসের বেশি ফান্ডটা থাকা দরকার। ভাই আসলে এখন স্টুডেন্ট যখন দেশের বাইরে পড়তে যাবে তার আসলে ফান্ডটা কতটুকু দেখানো উচিত? নর্মালি ভাই 50 লাখ 60 লাখ বা 70 লাখ, অনেক সময় 1 কোটি টাকা আমরা বলি আসলে। আর এটা কোন কোন ফরম্যাটে রাখা যায়, যে সেভিংস নাকি এফডিআর নাকি সঞ্চয়পত্র নাকি গোল্ড হিসেবে কোনভাবে ভাই রাখলে পরে আসলে ভিসা রেশিওটা ভালো হতে পারে? নাম্বার 1 হচ্ছে যে কতটুকু ফান্ড রাখতে হবে, কতটুকু অ্যামাউন্ট রাখতে হবে, এইটা তো সুনির্দিষ্ট গাইডলাইনই দেওয়া আছে। যেটা হচ্ছে যে ফান্ডটা বা ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা দেখানোর দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে গিয়ে অপশন 1 হচ্ছে গিয়ে যেটা হচ্ছে 1 বছরের টিউশন ফিস, 1 বছরের লিভিং কস্ট, রিটার্ন ফেয়ার সহ, বা যদি ডিপেন্ডেন্ট থাকে ডিপেন্ডেন্টের লিভিং কস্ট সহ, সেটা একটা ফান্ড। সেটা আমি একটা অ্যাকুমুলেটেড ফান্ড হিসাবে দেখাতে পারি। ওকে, আরেকটা হচ্ছে তার অনগোয়িং ইনকাম আছে, যেটা আমি তার ব্যাঙ্ক স্টেটমেন্টে রিফ্লেকশনে দেখাতে পারছি বা ট্যাক্সে দেখাতে পারছি, সেটা হলেও হয়। কিন্তু এখানে অপশন 1 আর অপশন 2, কিন্তু মোস্ট অফ দ্য কেস আমরা আসলে অপশন 1-এ যাই, অ্যাকুমুলেটেড ফান্ডটা দেখাই। আর এখন এখানে যেটা হচ্ছে যে ওই হিসাব অনুযায়ী যা আসবে, এটা এমন না যে 50 হইতে হবে, 60 হইতে হবে, 70 হইতে হবে, এরকম কিছু না। হিসাব অনুযায়ী যা হবে ওই পরিমাণ ফান্ডটা আসলে থাকতে হবে স্টুডেন্টের, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে টাকাটা আসলে কোন মানে থাকবে, এটা কি এফডিআর হবে না সেভিংস হবে। এইটার গাইডলাইনটা হচ্ছে গিয়ে যে কোনো ব্যাঙ্কিং ইনস্ট্রুমেন্ট ইজ ওকে। ব্যাঙ্কিং ইনস্ট্রুমেন্ট, এটা ফিক্সড ডিপোজিট হতে পারে, এটা সেভিংস অ্যাকাউন্ট হতে পারে, এটা ডিপিএস হতে পারে, ইভেন বন্ডও হতে পারে যদি এটা ইস্যু হয় শিডিউল ব্যাংক থেকে। ফ্যাক্ট হচ্ছে যে ফাইন্যান্সিয়াল অ্যাক্ট অনুযায়ী যে আমরা যেটাকে আমরা বাই ডেফিনেশন শিডিউল ব্যাংক বলবো, ওখান থেকে যে কোনো ইনস্ট্রুমেন্টই অ্যাকসেপ্টেবল। আর সেক্ষেত্রে আসলে আমরা 1 বছরের অ্যাকোমোডেশন প্লাস 1 বছরের টিউশন ফিস, এখানে কি সেকেন্ড ইয়ারের টিউশন ফিসকে বুঝাই নাকি 1 বছরের যে রিমেইনিং 1 বছরের যেটা হয় সেটাই আমরা বুঝাই। যেমন ইউকেতে যেমন আমরা নর্মালি করি যে যেমন 1 বছরের টিউশন ফিস যদি 12,000 পাউন্ড হয়, সেক্ষেত্রে আমরা 6,000 পাউন্ড দিচ্ছি, বাকি রিমেনিং 6,000 পাউন্ড। আর যদি সেম এখানে আমি যতটুকু দিয়ে দিব সেটা তো দিয়ে দিলাম, সেটা তো আর ফান্ড ক্যালকুলেশন করার দরকার নেই। ওকে, সেক্ষেত্রে আমার রিমেনিং যেটা রয়েছে, যেহেতু মাস্টার্স 2 বছরের হয় অস্ট্রেলিয়াতে, সেক্ষেত্রে আপনার সেকেন্ড ইয়ারের মাস্টার্সের টাকাটাকে কাউন্ট করবে নাকি ফার্স্ট ইয়ারে? যে ফার্স্ট ইয়ার এটা, কিন্তু এখানে একটা ফ্যাক্ট আছে, এখানে কিন্তু আমাকে দুইটা স্টেজে ফান্ডটা দেখাতে হয়। একটা হচ্ছে গিয়ে আমার ইউনিভার্সিটিতে যখন আমি এখন যে জিএস ক্লিয়ারিংয়ের সময় আমি যখন দিতে দিব, আর একটা হচ্ছে গিয়ে সময় যখন আমি ইউনিভার্সিটিকে দেখাবো আমার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, তখন কিন্তু আমার 1 বছরে, তখন কিন্তু আমি টিউশন ফিসটা দিই নি। সো এই টিউশন ফিসও 1 বছরের টোটাল খরচটা আমাকে ইউনিভার্সিটিতে, যখন ইউনিভার্সিটি অ্যাপ্রুভ করবে এভরিথিং ইজ ওকে, তুমি এখন পেমেন্টে যাও, তখন আমি যখন পেমেন্টটা করে দেবো ওখান থেকে, করার পরে যতটুকু রিমেইনিং থাকে ওটা দেখালেই হবে ভিসাতে। ওকে, সো আমাদেরকে দুইটা স্টেপেই হচ্ছে গিয়ে যেহেতু আমি আমার জিটি বা জিএস যেটা আমি ক্লিয়ার করতে চাই, সেই সময় তো আসলে আমার ফুল ফান্ডটা দেখাতে হচ্ছে 1 বছরে। সো ওইটা দেখানোই তো পরবর্তীতে ভালো, ভিসার জন্য ওই পরিমাণ ফান্ড দেখানো ভালো। এখন যেহেতু জিটি বা জিএস নিয়ে আসতে হবে, আসলে এখন জিএস নতুন নামে একটা এসেছে আর কি, জিটি অনারেটিভ হিসেবে। আসলে এই জিএস আর জিটির মধ্যে আসলে বেসিক পার্থক্যটা কোথায়? জিটি তো জেনুইন টেম্পোরারি এন্ট্রান্স, যেটা আগে ছিল মার্চের 23 তারিখের পর, সেটা জেনুইন স্টুডেন্ট ফরমেশনে চলে আসছে। এখন জিটির যে ব্যাপারটা ছিল সেখানে টেম্পোরারি এন্ট্রান্স একটা ইস্যুস ছিল, যে স্টুডেন্ট রিটার্ন করবে কিনা, যেটা হচ্ছে রিমুভ হয়েছে যে জেনুইন স্টুডেন্টের ক্ষেত্রে। এখন জেনুইন স্টুডেন্টের যে গাইডলাইন দেওয়া আছে, গাইডলাইন অনুযায়ী হচ্ছে গিয়ে ওরা বুঝবে যে তোমার সার্কামস্টেন্স কী, তোমার এখন কারেন্ট সার্কামস্টেন্স কী, তারপরে হচ্ছে যে তুমি যে কোর্সটা ইউনিভার্সিটি চয়েস করছো এটা কি তোমার মানে রাইট চয়েস কিনা, এবং এটার আউটকামস কী, সাথে হচ্ছে আদার এডিশনাল ইনফরমেশন। এই 4টা কোশ্চেনের দিয়ে কাভার করা হয় আসলে জেনুইন স্টুডেন্টের প্রসেসটা। এখন জেনুইন স্টুডেন্ট বলতে এখন যেটা বুঝাইতে হচ্ছে যে তুমি আসলেই জেনুইন স্টুডেন্ট, তোমার পারপাস অফ অস্ট্রেলিয়াতে আসা আন্ডার স্টুডেন্ট ভিসা সাপ্লাস 500,
এটা তুমি জেনুইনলি আসতেছো কিনা, নাকি এটার পিছনে অন্য কোনো রিজন আছে, তুমি এটা পাথর হিসেবে ইউজ করতেছো তোমার ইয়ের জন্য, এটাকে কি বলে, ক্যারিয়ার পাথর হিসাবে তুমি এখানে আসতেছো আসলে পড়াশোনার জন্য না, অন্য কিছুর জন্য, হয়তো কাজ করার জন্য বা ফার্দার ইয়ে করার জন্য। এই জিনিসটা হওয়া যাবে না। একটা জেনুইন স্টুডেন্টের ইন্টেনশন জেনুইন থাকতে হবে, এটাই হচ্ছে গিয়ে এখনকার অনুযায়ী। আগে থেকে এটা টাফ হয়ে গেল নাকি জিনিসটা? আগে থেকে না, আমি তো বলবো সোজা হয়ে গেল। আগে টেম্পোরারি ইন্টারেস্ট আমাকে, আমি তো বাউন্ড ছিলাম আগে যে আমি যে রিটার্ন ব্যাক করবো তার আমাকে এভিডেন্স, কিন্তু যে এসে তো আমার এটা লাগতেছে না। এটা রিফ্লেক্ট হবে আসলে, এটা কি এসওপির মাধ্যমে রিফ্লেক্ট করবে নাকি? এক্স্যাক্টলি, এসওপির মাধ্যমে স্টেটমেন্ট, যে স্টেটমেন্ট আছে প্রত্যেকটা ইউনিভার্সিটি এখন নতুনভাবে এটা করেছে, ওই অনুযায়ী আমাদেরকে এটা কি ইন্টারভিউ বেসিসে হয় নাকি? এটা যে অবভিয়াসলি ইন্টারভিউ নিতেই পারে, বাট মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি কেউ কেউ নিচ্ছে, কেউ কেউ কেস বাই কেস নিচ্ছে। এটা ডিপেন্ড করে হচ্ছে কি ইউনিভার্সিটি যেই অ্যাসেসর দেখছে, সেই যদি মনে করে না আমি একটু যাচাই করে দেখি স্টুডেন্টের সাথে সরাসরি কথা বলে, ইন দ্যাট কেসে ইন্টারভিউ হতেই পারে। আচ্ছা, অনেকেই বলে যেমন জিটি ক্লিয়ার হয়ে যাওয়ার মানে স্টুডেন্টের ভিসা অলমোস্ট ডান, একটা স্টুডেন্ট সিওই পেয়ে যাওয়া মানে তার মোটামুটি তার ভিসা হয়ে যাওয়ার চান্সেসটা অলমোস্ট প্রায় 90%। এটাই কতটুকু ভাই আসলে সিওই পেয়ে যাওয়া? অ্যাকচুয়ালি প্রি চেকিংটা তো ইউনিভার্সিটি আমরা এজেন্টটা করতেছি, ঠিক আছে। সো এইখানে এবং আমরা যে চেকিংটা করতেছি এটা তো হোম অ্যাফেয়ার্সের গাইডলাইন অনুযায়ী করতেছি। সো হোম অ্যাফেয়ার যেইভাবে চাচ্ছে একটা ভিসা অ্যাপ্রুভ করার জন্য, সেটা তো আমরা আগেই করে দিচ্ছি। সো এটা তো ভিসা হওয়ার সিকিউরিটিটা অবশ্যই বাড়ে। ওকে ভাইয়া, এখন যেহেতু আসলে ইউনিভার্সিটিগুলি বা বিভিন্ন ডেস্টিনেশন আসলে স্পাউস নিয়ে যাওয়ার ক্ষেত্রে খুব একটা যে পজিটিভ মনোভাব দেখাচ্ছে এরকম না। সো অস্ট্রেলিয়াতে আসলে স্পাউস নিয়ে যাওয়ার ক্ষেত্রে ক্রাইটেরিয়াগুলি কী কী হয়? যে ম্যারিড ইয়ার মিনিমাম 1 ইয়ার হতে হয়? মাস্টার্স স্টুডেন্টের জন্য স্পাউস অলওয়েজ ওয়েলকাম অস্ট্রেলিয়াতে। আমি কখনোই বলবো না স্পাউস নিয়ে কোনো ইস্যুস হচ্ছে বা এই ধরনের কোনো রুলস রেগুলেশন কখনো অস্ট্রেলিয়া এখন পর্যন্ত আমি কখনো দেখি নাই। দ্যাট মিনস দে আর ভেরি ওয়েলকাম। বাট এখানে অনেকগুলো ব্যাপার আছে, জেনুইন রিলেশনশিপটা কন্টিনিউ হচ্ছে কি না, নাকি এখানে অন্য কিছু আছে, অনেকগুলো ব্যাপার চলে আসে। সো এইগুলো যদি না থাকে এবং এটা যদি জেনুইন রিলেশন থাকে, অবভিয়াসলি হচ্ছে গিয়ে স্পাউস ইজ ভেরি ওয়েলকাম ইন অস্ট্রেলিয়া। আর একটা ব্যাপার হচ্ছে এই জেনুইনিটি চেকের জন্য তারা ইউনিভার্সিটিগুলো কতগুলা প্যারামিটার সেট করে দিচ্ছে। যেমন যদি খুব রিসেন্ট রিলেশনশিপ হয়, ওরা আসলে এটা খুব একটা এন্টারটেইন করে না বা এটা তারা খুব একটা এনকারেজ করে না। কারণ হচ্ছে যে একটা যদি এটা 1 বছরের বেশি হয়, ইন দ্যাট কেস ইজ ওকে। তারপরে হচ্ছে স্পাউসের যে একাডেমিক কোয়ালিফিকেশন, এটাও ওরা ব্যাচেলার চায়। এগুলো আসলে একটু ব্যাপার ওই যেই কমপ্লায়েন্সের ব্যাপারগুলো সিকিউর করার জন্য, এবং ইট ইজ ওকে। মানে স্টুডেন্ট চাইলে পরে তার স্পাউস সহ সে ফ্লাই করতে পারবে এট এ টাইমে? হ্যাঁ, অবশ্যই পারবে। অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিগুলোতে দেখেছি যে আসলে আফটার প্যান্ডামিক তারা 75% পর্যন্ত আসলে স্কলারশিপ তারা দিয়েছে। যেমন আমার মনে আছে সুইনবার্ন ইউনিভার্সিটি অলমোস্ট 75% স্কলারশিপ দিয়েছে। বাট রাইট নাও আসলে স্কলারশিপের পরিমাণটা কেমন হয়, বা আসলে কতটুকু আমরা বলতে পারি যে কনফিডেন্টলি একটা স্টুডেন্ট বা এই ক্রাইটেরিয়া মিট করতে পারলে সে এত % স্কলারশিপ পাবে? স্কলারশিপের দুইটা ধরন আছে ইউনিভার্সিটিতে। একটা হচ্ছে গিয়ে মেরিট বেসিস স্কলারশিপ, যেটা অলমোস্ট জেনেরিক, সবাই দিচ্ছে, জাস্ট মেরিট অনুযায়ী যেই রিকোয়ারমেন্টসটা দরকার এটা মিট করলে দিচ্ছে। এর বাইরে আর কিছু লুক্রেটিভ স্কলারশিপ আছে, যেমন ভিসি স্কলারশিপ আছে, ইন্টারন্যাশনাল আইপিআরএস আছে রিসার্চের জন্য। এগুলো হচ্ছে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে 100% স্কলারশিপ আছে। যেমন আমি বললে ইউটিএসে আমরা দেখছি 100% স্কলারশিপ, ডেইকিনে 100% স্কলারশিপ আছে, এবং ভোলাঙ্গংয়ে 50 থেকে 100% স্কলারশিপ আবার। দ্যাট মিনস হচ্ছে কিন্তু ওই স্কলারশিপ কিন্তু ভেরি লিমিটেড, এবং স্টুডেন্টকে কিন্তু এক্সট্রা অর্ডিনারি হতে হবে, এবং তার পড়াশোনার বাইরেও আরও বেশ কিছু কোয়ালিটি থাকতে হবে। এবং এই যে 100% স্কলারশিপ বা 50% স্কলারশিপ, এটা হচ্ছে যে এমন একটা স্কলারশিপ, এর জন্য আলাদাভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, এবং কেন আমি স্কলারশিপটা ডিজার্ভ করি, সো এইটাও কিন্তু তাকে এক্সপ্রেস করতে হয়। সো দ্যাট ইজ 2 টাইপস অফ। প্রত্যেকটা ইউনিভার্সিটি 15 থেকে 30% পর্যন্ত স্কলারশিপ আছে, যেটা জেনেরিক স্কলারশিপ, ম্যারিটের উপর বেস করে এটা সবাইকে দিয়ে দিচ্ছে, এবং এটা অটো স্কলারশিপ চলে আসতেছে অফার লেটারের সাথে। কিন্তু যেগুলো হচ্ছে যে একটু হাই অ্যামাউন্টের, যেমন যে ভিসি স্কলারশিপ বললাম 100%, 50% স্কলারশিপের জন্য একটা আলাদা অ্যাপ্লিকেশন করতে হয়। ওটা কি এসওপির মাধ্যমে কি ফুটে তুলতে হয়? এসওপি মানে একটা স্টেটমেন্ট দিতে হয়, এসওপি বলবো না, এসওপি ফর্মেটে হতে হবে, যা নিজেকে বলতে হবে, নিজেকে গুছিয়ে বলতে হবে যে আমি আমার এই জন্য আমি এই স্কলারশিপটা হয়েছে, আমি এই করছি, আমি আরও এই করতে পারবো। তো ভাই যদি যেহেতু অস্ট্রেলিয়া বলি বা কানাডা বলি, এক্ষেত্রে এসওপিটা খুবই গুরুত্বপূর্ণ। সো এসওপি যখন একটা স্টুডেন্ট লেখে, সেই লেখার মধ্যে আসলে কি যদি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যদি দিতেন, শেয়ার করতেন যে কীভাবে একটা সুন্দর এসওপি বা পার্সোনাল স্টেটমেন্ট, যেটা আমি সেটা বলবো যে নিজেকে এটা সর্ট অফ কভার লেটারের মতো ব্যাপারটা।
কভার লেটারের মতো বলতে যে নিজেকে বোঝানো যে আমি এই শেষ করছি, আমি এটা করতে যাচ্ছি, কেন করতে যাচ্ছি, এবং আমার এই ক্যাপাসিটি আছে, এই কারণে করতে যাচ্ছি, ব্যাপারটা কিন্তু এই, ঠিক আছে। সো অবভিয়াসলি এটি ইম্পর্টেন্ট। শুধু ডকুমেন্টের উপর বেস করে কিন্তু একটা স্টুডেন্টকে বোঝা যাবে না, কিন্তু যখন তার একটা কভার লেটার থাকবে বা একটা পার্সোনাল স্টেটমেন্ট থাকবে, এটা দেখে কিন্তু বুঝতে পারবে যে আচ্ছা এই ছেলেটা ও এইটা করতে চাচ্ছে, এই জিনিসটা বুঝতে পারবে। সো এটা হচ্ছে কি ডিসিশনের জন্য, একটা ভিসা ডিসিশনের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। এর কোনো ওয়ার্ড লিমিট কি রয়েছে নাকি ভাই? এটা ওয়ার্ড লিমিট এখন অ্যাট দিস মোমেন্ট আছে, যেমন অস্ট্রেলিয়া যদি আমি বলি, সেটা হচ্ছে যে যে জিএসসি স্টেটমেন্টের প্রত্যেকটা যে 4টা কোশ্চেনের অ্যান্সার দিতে প্রত্যেকটা 150 ওয়ার্ডের মধ্যে লিখে শেষ করতে হয়, একটা ওয়ার্ড লিমিট দিয়ে দিছে। কানাডার ক্ষেত্রে আমি বলবো যে অ্যারাউন্ড 2000-এর মধ্যে হওয়াটা বেটার, 2000 ওয়ার্ডের মধ্যে হওয়াটা। খুব বেশি হলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে অ্যাট্রাকশনটা হারায় ফেলে, রাইট। সো ইন দ্যাট কেস আমি বলবো যে এটা যদি 2000 ওয়ার্ডের মধ্যে হয়, 2000 ওয়ার্ডের মধ্যে যদি পুরোটা লেখা যায়, এটা আমি বলবো যে বাট মোস্ট ইম্পর্টেন্টলি এসওপির ক্ষেত্রে কিওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট, যে আমি কি কিওয়ার্ড ইউজ করছি। এগুলো এআই দিয়ে কি আসলে করা হয় নাকি? মানে এআই দিয়ে চেক করা হয় নাকি বা ম্যানুয়ালি করা হয়? এটা কোনোভাবে আসলে সাপোর্টিভ না। আর এআই দিয়ে করলেও যে জিনিসটা হচ্ছে যে প্লেগারিজমে ধরা পড়লে এটা বড় একটা সমস্যার সৃষ্টি হতে পারে। এখন অস্ট্রেলিয়া থেকে ভিসা ডিসিশন আসতে কি একটু তুলনামূলক বেশি সময় লাগছে না? না, মাঝখানে একটু সমস্যা হচ্ছিল, একটু ডিলে হচ্ছিল বিকজ অফ যে চেঞ্জেসের কারণে, কিন্তু এখন এট দিস মোমেন্ট ইজ অল গুড। উইদিন 2 উইকসের মধ্যে আমরা এখন ভিসা হয়ে যাচ্ছে। সো একটা স্টুডেন্ট যখন সাপোজ জুলাই থেকে বা জুন থেকে অ্যাপ্লাই করতে যাচ্ছে, আসলে তার ডেডলাইন আসলে কোন সময়? আমি বলবো 3 মাস হাতে নিয়ে এটা করা হচ্ছে বেস্ট স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, সোজা কথা। ওকে। সো ভাই, যেহেতু যদি ভাই আপনার যদি এরকম থাকে যদি কিছু ইউনিভার্সিটি খুব কুইকলি অফার লেটার ইস্যু করে ফেলে, কিছু ইউনিভার্সিটি একটু লেন্দি অফার ইস্যু করে, সেক্ষেত্রে কি স্টুডেন্টকে আসলে 2টা বা 3টা ইউনিভার্সিটিকে অ্যাপ্লাই করা হবে? অবভিয়াসলি আমি বলবো 2-3টা অপশন রাখা তো অবশ্যই ভালো। কারণ হচ্ছে যে ইউনিভার্সিটিতে হচ্ছে ইন্টারন্যাশনালি গ্লোবালি কাজ করে, ঠিক আছে। এখন অ্যাডমিশন যে টিমের কাছে পাইপলাইনটা কীরকম তার উপর কিন্তু ডিপেন্ড করে অনেক কিছু হয়। যেমন পাইপলাইন যদি ওদের খুব বেশি হয়ে যায়, ইন দ্যাট কেস কিন্তু প্রসেসটা স্লো হয়ে যায়, কারণ 1 বাই 1 তাদেরকে যেতে হচ্ছে। আবার অনেক ইউনিভার্সিটি হয়তো পাইপলাইনটা অত বেশি না, অথবা দেখা গেল যে তাদের জোনালি তাদের অ্যাডমিশন টিম আলাদা করে দেওয়া আছে, ইন দ্যাট কেস তাদের প্রেশারটা কম থাকে, ইন দ্যাট কেস তারা হয়তো রেসপন্স টাইমটা ভালো, টিএটি যেটা বলি টার্ন অ্যারাউন্ড টাইমটা ভালো। সো অ্যাকচুয়ালি যদি এমন হয় যে আমার 2-3টা চয়েস আছে, যে আমি এটাতে গেলেও হবে, এটাতে গেলেও হবে, এটা আমি বলবো যে তাহলে প্রত্যেকটাতে চান্স নেওয়াটা বেটার। আর একটা খুবই $1 মিলিয়ন কোশ্চেন, স্টুডেন্ট আসলে মেইনলি যেতে চায় আসলে সিডনি বা মেলবোর্ন। আসলে এই যে সিডনি, মেলবোর্ন, পার্থ, অ্যাডিলেড বা তাসমানিয়া, তো এখানে রিজনাল যে বেনিফিটসগুলি ভাই, এটা আসলে কী ধরনের বেনিফিটস? রিজনাল বেনিফিটস হচ্ছে মাইগ্রেশনের ক্ষেত্রে রিজনাল বেনিফিট, পিএসডাব্লিউর ক্ষেত্রে কিছুটা পায়। আর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে সিডনি মেলবোর্নে অবভিয়াসলি তাদের লিভিং কস্ট এবং আদার কস্ট অনেক রিজনালে গিয়ে এটা অনেক কমে যায়। সো একটা স্টুডেন্টের জন্য যদি তার ওই ধরনের কোনো না থাকে, যে আমার বাইন্ডিংস না থাকে যে আমাকে সিডনি বা মেলবোর্নে যেতে হবে, আমি বলবো যে রিজন ক্যান বি এ গুড চয়েস। তো সেক্ষেত্রে কীভাবে আসলে তাদেরকে পরবর্তীতে সেটেলমেন্ট হওয়ার ক্ষেত্রে কীভাবে এই যে কিছুটা তো হবে, কারণ রিজনাল ওদেরকে রিজনাল দেওয়া বলা হচ্ছে কেন, কারণ হচ্ছে যে ওদের আসলে গ্রোয়িং পার্ট চলতেছে, আর ওরা গ্রোয়িং, সো গ্রোয়িং যখন হয় তখন থেকে সেখানে অপরচুনিটি থাকবেই। ভাই যদি একটু বলতেন যে আসলে 5টা রিজন কেন স্টুডেন্টরা অস্ট্রেলিয়াতে পড়তে যাবে? নাম্বার 1 কোয়ালিটি অফ এডুকেশন, অবভিয়াসলি। নাম্বার 2 হচ্ছে স্কলারশিপ ফ্যাসিলিটিস, অন্যান্য ডেস্টিনেশন থেকে একটু বেশি আমি বলবো। নাম্বার 3 হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সেফটি অ্যান্ড সিকিউরিটি। নাম্বার 4 লিভিং স্ট্যান্ডার্ড। আর নাম্বার 5 হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের যে আদার্স ফ্যাসিলিটি, এটা অনেক বেশি। ওকে। আর যদি বলবে কেন স্টুডেন্ট টিপ্লয়ের মাধ্যমে প্রসেস করবে? টিপ্লয়ের মাধ্যমে অবভিয়াসলি টিপ্লয়ের মাধ্যমে প্রসেস করবে, কারণ হচ্ছে টিপ্লয় হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য ট্রাস্টেড পার্টনার। আমরা অনেক দিন ধরে কাজ করতেছি এবং তারা খুব সৎ নিষ্ঠার সাথে কাজ করে, কোনো সার্ভিস চার্জ দেয় না, কোনো সার্ভিস চার্জ নেয় না, এবং ট্রান্সপারেন্সি ইজ এ ইস্যু, ইজ এ বিগ ম্যাটার। এই ট্রান্সপারেন্সি যদি টেস্টটা নিতে চান অবশ্যই টিপ্লয়ের সাথে যোগাযোগ করবে। আসলে আজকের পডকাস্টে এসে কেমন লাগলো আপনার? ইটস ডিফারেন্ট, একটা ইউনিক কিছু ওটা অনেকদিন পরে, এবং আই রিয়েলি এনজয় এটা। আমি বলবো যে এটা প্রোডাক্টিভ হয়েছে অনেক কিছু। স্টুডেন্টরা যদি এটা দেখে, আমি বলবো যে তাদের একটা ধারণা হবে যে আসলে কীভাবে প্ল্যানিংটা করতে হবে হায়ার স্টাডিতে পড়তে গেলে। ওকে ভাই। আর যারা ভাই আসলে নেক্সট ইনটেক, আপকামিং ইনটেকে যারা অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করবে, তাদের জন্য ভাই যদি কিছু বলতেন? আমি বলবো যে যদি এরকম প্ল্যান থাকে, বাইরে, এটা অস্ট্রেলিয়া হইতে হবে এমন না, ইট ক্যান বি ইউকে, কানাডা, ইউএসএ, আয়ারল্যান্ড, যে কোনো দেশেই হয়।
তার জন্য অবশ্যই একটা প্ল্যান শুরু করে দেওয়া উচিত। যেমন আমি প্রথমেই যেটা হচ্ছে যে অবভিয়াসলি একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে। এটা আইএলটিএস হতে পারে, এটা টোফেল হতে পারে, এটা পিটি হতে পারে। সো ইন দ্যাট কেস এই প্রিপারেশনটা এখন থেকে শুরু করে দেওয়া উচিত। সাথে সাথে আমি বলবো যে বাবা মার সাথে বসে নিজের ইচ্ছার কথা জানানো, এবং বাবা মাকে যেন বাবা মা একটা সময় পায় যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা যেটা করার। সো এইটাই হচ্ছে গিয়ে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেক কিছুই শোনা যাবে, কারণ ইন্টারনেট ইজ ওপেন সোর্স, অনেক কিছুই শোনা যাবে, কিন্তু ইনফরমেশনটা কোত্থেকে আসছে সেই সোর্সটা ইম্পর্টেন্ট। সেটা কি সিকিউর সোর্স থেকে আসছে কিনা এবং এটা ডিপেন্ড করা যায় কিনা, এই জায়গাটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর এবং নিজেকে কিছুটা রিসার্চ করতে হবে, যাতে কারো উপর ভরসা না করে নিজের একটা আইডিয়া থাকে, নিজের একটা কনফিডেন্স চলে আসে, হ্যাঁ আমি এই ব্যাপারটা করতে যাচ্ছি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এতক্ষণ আমরা ট্রাই করলাম আসলে বাংলাদেশ স্টুডেন্টরা যারা দেশে বাইরে পড়তে যাবে, বিশেষ করে অস্ট্রেলিয়াতে, তাদের এন্ট্রি ক্রাইটেরিয়াগুলি কী হয়, ইউনিভার্সিটির স্কলারশিপ কেমন হয়, কোন টাইমে আসলে একটা স্টুডেন্টের প্রিপারেশন নেওয়া উচিত, তার ডকুমেন্টেশন কী কী হবে। সো এই ব্যাপারে আমরা ডিটেলস আলোচনা করলাম ফয়সলা ভাইয়ের সাথে। আমরা খুবই অনার্ড যে আমাদের ট্রিপল অফিসে ফয়সলা ভাইয়ের মতো একজন মানুষ এসেছে যিনি অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি এক্সপার্ট এবং তার লং ক্যারিয়ারে সে অনেক স্টুডেন্টকে হেল্প করেছে আসলে দেশের বাইরে কীভাবে পড়তে যাবে। সো আই হোপ দিস এপিসোডটা আসলে আপনারা খুবই এনজয় করেছেন আপনারা, এবং আশা করি এই ধরনের এপিসোড দিয়ে আমরা আবার আসবো। ফয়সলা ভাই এবারই না, ইনশাআল্লাহ নেক্সটে অবশ্যই আমাদের ইনভাইটেশনে সাড়া দিবে। সো এই ধরনের পডকাস্ট যদি আপনারা আরও দেখতে চান আমাদেরকে কমেন্টস বক্সে আপনাকে জানাতে পারেন, এবং আপনারা কিন্তু আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকতে পারেন। আমরা আসলে ট্রিপলয় টিম সবসময় চেষ্টা করি বাংলাদেশি স্টুডেন্ট যারা দেশের বাইরে পড়তে যাচ্ছেন তাদেরকে একবারে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং ফুল জার্নিতে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, এবং আমরা কিন্তু ইউকে এবং অস্ট্রেলিয়ার জন্য কিন্তু কোনো ধরনের কোনো সার্ভিস চার্জ নিচ্ছি না। সো পরবর্তী এপিসোড দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, এবং ফয়সলা ভাই থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন আমাদের ইনভাইটেশনে আপনি সাড়া দিয়েছেন এবং ট্রিপলয়তে এসেছেন ফ্যাম। তো দোয়া করবেন আমাদের জন্য, দোয়া করবেন বাংলাদেশি স্টুডেন্ট যারা দেশের বাইরে যাচ্ছে তাদের জন্য, অবশ্যই আপনার শুভকামনা কামনা করব সবসময়। অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ।